শুভ সন্ধ্যা। অভিনন্দন সবাইকে। আমাদের এই ব্যাচের আজকে চতুর্থ ক্লাস। এর আগে 3টা ক্লাস কমপ্লিট হয়েছে। তো আজকে আমরা মূল হেডে চলে যাব, যেখান থেকে আমরা ইনকাম ট্যাক্স ক্যালকুলেশন শুরু করব। ইনকাম থেকেই তো ইনকাম ট্যাক্স আসে, এই ইনকামের পার্ট থেকে আজকে আমাদের শুরু হবে। গত দুইটা ছিল বেসিক্যালি একটা বেসিক জানা হয়েছিল, আর একটা কর প্রশাসন সম্পর্কে জানা হয়েছিল। তো আজকে আমরা ইনকামের মূল হেডে চলে যাচ্ছি। আশা করি আমার ডিসপ্লে দেখা যাচ্ছে। হ্যাঁ স্যার, ডিসপ্লে দেখা দেখা যাচ্ছে। কিন্তু আমি আগে লেকচার শিট দিয়ে দিছি, কে পড়তে পারছেন না পারছেন জানি না, কিন্তু আগে দিয়ে দিতে পারছি। মানে কমপ্লিট করি সাথে সাথে আপনাদেরকে দিয়ে দিয়েছি। এটা একটা চ্যালেঞ্জ আছে, কারণ এই এই একটা লেকচার শিট ধরেন 18টা পেজ, আর কম্পোনেন্ট গুলো তো খুবই গুরুত্বপূর্ণ, অনেক চিন্তা করে একটা কম্পোনেন্ট দিতে হয়। যদিও আগের বিষয় অনেকটা গুছানো ছিল, কিন্তু তথাপি আইনের বেশ পরিবর্তন হয়েছে। হ্যাঁ। তো এই জন্য এই প্রত্যেকটা শব্দই, যেহেতু আইনের ভাষা, এমন শব্দ চয়ন করা যাবে না যেই শব্দ কি আইনের বিপরীতে চলে যায় এবং এটা নিয়ে জটিল আকার ধারণ করে। তো প্রত্যেকটা শব্দ লিখতে গেলে আমাকে যথেষ্ট চিন্তা করে শব্দ লিখতে হয়। তো এই জন্য দেখা যায় অনেক সময় পারি না। আর ব্যস্ততা তো ধরেন কম না, মারাত্মক আকারে ব্যস্ততা। মনে হয় যেন 24 ঘন্টা না হয়ে যদি 48 ঘন্টা যে আমার জন্য দিন হইতো, আমার জন্য সুবিধা হইতো। এমন একটা পরিস্থিতি দাঁড়াইছে, কোনোভাবেই কাভার করতে পারতেছি না। তো আপনাদেরকে আমি হইলো সহকারী নিয়োগ দিতে হবে। সহকারী। সহকারী, এখানে আমি প্রথম ক্লাসে শেয়ার করছিলাম যে এই যে জমে ক্লাস নিচ্ছি, হুম, এটা একটা নন টেকের পক্ষে কোনোভাবেই সম্ভব না। আমি যে ফিল্ডে কাজ করতেছি, যদি মোটামুটি আইটি এক্সপার্টও না হয়, এই কাজগুলো সে সার্ভাইভ করতে পারবে না। আমার এই হোয়াটসঅ্যাপ গ্রুপে দেখেন আইটিপি পরীক্ষার্থীর জন্য 950+ ক্রস হয়েছে, তারা এমনি আসে নাই। ঠিক আছে। তো আর এগুলো যে মেনটেনের যে ইস্যু, এটাও একটা ক্রিটিক্যাল ইস্যু আছে। তো টেক পার্সন না হলে এটা সম্ভব না। তো আপনাদেরকে বলি যে এই যে আপনারা জানান দেন, আপনারা যে কাজ করতেছেন, এই যে শিখতেছেন, আপনার আশেপাশের লোকজন যদি না জানে যে আপনি এইটাকে কাজ করতেছেন, তাহলে তারা আপনাকে কিন্তু কাজ দেবে না। আপনারা যে একটা ট্রেনিং করছেন, আমাকে বলা লাগবে না, আমাকে দেখান লাগবে না, আপনাদের নিজেদের সাথে নিজেরা একটা ফেসবুকে একটা পোস্ট দেন, অ্যাটলিস্ট এর মাধ্যমে লোকজন জানুক যে আপনারা ট্রেনিং করতেছেন। এই যে স্ক্রিনশট আছে আপনাদেরকে দেয়া আছে, স্ক্রিনশট দিয়ে দেন যে আমি ট্রেনিং করতেছি। এটা আপনাদের অনেক কাজে লাগবে। বলার মূল কারণটা হইলো এঙ্গেজমেন্ট। আমি ধরেন অনেক টাকা বেতন পাইতাম, 6 ডিজিটের বেতন পাইতাম এই মার্কেটেও। এই 6 ডিজিটের বেতন আমি ক্রস করে ছেড়ে দিয়ে আমি এই ফিল্ডে চলে আসছি। তো 6 ডিজিটের জায়গায় এই ফিল্ডে আসছি, নিশ্চয়ই আমাকে অ্যাটলিস্ট 3 বছর পরে 7 ডিজিটে যাইতে হবে। টার্গেট কিন্তু ওইটা, 3 বছর বা 4 বছর দাদা, বা 5 বছর। আমরা তো কর আইনজীবী না, আমরা কি কাজ করতে পারবো শেখার পরে? পারবেন, এটা বলবো আপনাদের এই দেবো। তো আপনাদের কি লক্ষ্য, এটা থাকতে হবে, তো ডেডিকেশনও দিতে হবে, তাহলে কিন্তু সম্ভব। তো এগুলো বলার এটা কারণ হলো আইনি আপনাদের আইনি কোনো জটিলতা তো নাই দাদা, আইনি কোনো জটিলতা তো নাই? রিটার্ন সাবমিটের ক্ষেত্রে কোনো জটিলতা নাই। আপনি যদি মামলা মোকদ্দমা ফেস করতে যান, সেক্ষেত্রে আপনাকে ট্যাক্স বারের মেম্বারশিপ নিতে হবে। তো ট্যাক্স বারের মেম্বারশিপ নিতে গেলে কয়েকটা ক্রাইটেরিয়া আছে। আপনি যদি অ্যাডভোকেট হন, মেম্বারশিপ নিতে পারবেন, জাস্ট একটা ভাইবা নেয়, কাগজপত্র জমা নেয়, ভাইবা নেয়, এটা ফি নেয়। দ্বিতীয়ত, আপনি যদি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হন, আপনি যদি কস্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট হন, আপনি যদি চার্টার্ড সেক্রেটারি হন, আপনি ওইখান থেকে মেম্বারশিপ নিতে পারবেন। চতুর্থ একটা অপশন হলো এই, তাহলে ইন জেনারেল পাবলিকরা কিভাবে পারবে? ইন জেনারেল পাবলিকরা এই আইটিপি পরীক্ষা দিয়ে পাশ করলে একটা সার্টিফিকেট পাবে। এই সার্টিফিকেটের মাধ্যমে শর্ত সাপেক্ষে, আরো কিছু শর্ত আছে, শর্ত সাপেক্ষে তখন তারা ট্যাক্স বারের মেম্বারশিপ পাবে। ওই ট্যাক্স বারের মেম্বারশিপ থেকে পাওয়ার পরে একটা কি দেয় আপনাকে, পাওয়ার দেয়, একটা কাগজ দেয়, আপনি পাওয়ার নিয়ে আসেন। ওই 100 টাকা নেয়। ওই কাগজটা দিয়ে আপনি বিভিন্ন জায়গায় মামলা মোকদ্দমা ফেস করতে পারবেন। আর মামলা মোকদ্দমা না করলে আপনি এই যে আরেকজনের রিটার্ন সাবমিট করে দিবেন, এতে কোনো সমস্যা নেই, এটা এমনি কাজ করতে পারবেন।
তো আমার এই মেসেজটা দেওয়ার মূল কারণ একটাই, আপনারা উদ্যোক্তা হন, তাহলে ভালো পারবেন। তবে আপনার আশেপাশের লোককে জানাইতে হবে, না জানাইলে কিন্তু কেউ জানবে না। বেশ, পার্টিসিপেন্ট এখন একটু ভালো লাগতেছে। নমস্কার দাদা, ভালো আছেন? হ্যাঁ নমস্কার, আমি আপনাকে দেখেছি, আপনি তো একটাতেও জয়েন করেন না, আজকে প্রথম জয়েন করেছেন। না, ফার্স্ট ক্লাস করেছি, তারপরেও বাকি একটু দুইটা মিস। ব্যস্ততা ছিল। হুম। যাই হোক, চেষ্টা করেন। দাদা দিন শেষ নমস্কার। নমস্কার, দিন শেষে অ্যাচিভমেন্ট কিন্তু আপনাদের, মানে প্রথম দাদা আপনাদের, দ্বিতীয় আমার। জি ভাই বলেন। দাদা ওই যে এখানে তো দুইটা লিংক দিছিলেন, দ্বিতীয় লিংকটা কিসের ছিল? মানে এআই দেওয়া ছিল, মানে এটা ওটা- হোয়াটসঅ্যাপ গ্রুপ। মানে একটা তো জুমের পর, এটা না না হোয়াটসঅ্যাপ মানে গ্রুপ। জুমের যে আইডি ইয়াটা দিছেন ওইখানে দুইটা লিংক ছিল। না না না, মানে আপনি যে জুমের লিংকটা দিছেন ওইখানে দুইটা ইয়া ছিল, মানে একটা স্ল্যাশ দেয়া এআই কনভারসেশনের মতো কিছু একটা লেখা ছিল মনে হয়। না, ওইটা অন্য জিনিস, এটা তো এখন এই ট্রাই আপনি করতেছিলাম জয়েন করেছেন, এখন আর এতক্ষণ অন্য আর অন্য কথা না বলি। কি। ঠিক আছে, কন্টিনিউ করেন, অন্য কথা না বলি আমি just। ভাবছি যে ওই লিঙ্কটাতে মনে হয় ঢোকা যাবে, তো আজকে ওইটাতে ট্রাই করতেছিলাম এতক্ষণ। না, এটা লিঙ্কের সাথে কি আছে আমি জানি না, তো একটাই গেছে, হ্যাঁ প্রথম দিকেই থাকে। ওকে ভাই, থ্যাংক ইউ। শেয়ার করেছি। আজকে আমাদের টপিকস হচ্ছে আয়ের আওতা ও আয় পরিগণনা, মানে আমরা কোন কোন আয়গুলো এই ট্যাক্সের মধ্যে পড়বে আর কোন কোনগুলো পড়বে না, আর আয়টা আমরা কিভাবে কাউন্ট করব, যে আয়ের 7টা হেড আছে এই পরিগণনার মধ্যে পড়ে, ওই 7টা হেড নিয়ে আজকে আলোচনা করব। 7টার মধ্যে 7টা তো পারবো না, আজকে হলো একটা আয়ের হেড নিয়ে আলোচনা করব, এটা চাকরি হইতে আয় যেটা, সেটা। আর এর আগে কয়েকটা সিম্পল বিষয় আছে, তা নিয়ে একটু আলোচনা করি। মোট আয়ের আওতা, ধারা 26। কোনো ব্যক্তির মোট আয়ের পরিধি নির্ধারণ করা হয় তিনি নিবাসী নাকি অনিবাসী। যদি কোনো ব্যক্তি নিবাসী হন তাহলে তিনি যে কোনো উৎস থেকে অর্জিত আয়, বাংলাদেশের ভেতরে বা বাইরের উভয় জায়গার আয়, তার মোট আয়ের অন্তর্ভুক্ত হবে। অর্থাৎ বাংলাদেশে আয় উপচিত বা উদ্ভূত হলে, কিংবা বাংলাদেশের বাইরের থেকে যদি সেই আয়টা হয়, সেটাও এখানে অ্যাড হবে। একটু সহজ করে বলি, যে নিবাসী ব্যক্তি তার আয় বাংলাদেশে হোক এবং বাংলাদেশের বাইরে থেকে হোক, তার মোট আয়ের অন্তর্ভুক্ত হবে। আর যে অনিবাসী ব্যক্তি, তার শুধুমাত্র কি বাংলাদেশের আয়টাই এখানে অন্তর্ভুক্ত হবে, বিদেশি আয়টা এখানে আসবে না। কেন? কারণ সে যখন বিদেশে থাকে, তখন ওই দেশে থেকে যে ইনকামটা করে, ওই দেশের ইনকাম ট্যাক্স রুল অনুযায়ী তার কি আবার ট্যাক্স ইমপ্লিমেন্ট হয়, প্রত্যেকটা দেশের রুলস অনুযায়ী। তো বাংলাদেশেরটা শুধু বাংলাদেশে আসবে। এখন যেই ব্যক্তি নিবাসী, তার ট্যাক্স কম্পিউটেশনটা তাহলে কিভাবে হবে, কোন কোন আয়টা এখানে আসবে। যেমন এখানে একটা উদাহরণ দেয়া আছে, জনাব রাহাত একজন নিবাসী ব্যক্তি, তার আয় সমূহ: ঢাকায় চাকরি থেকে আয় হয়েছে 10 লাখ টাকা, লন্ডনে ফ্ল্যাট ভাড়া দিছে 2 লাখ টাকা। তো তার মোট আয় 10 লাখ আর 2 লাখ 12 লাখ। তিনি আবাসিক, তার দুইটাই এখানে অ্যাড হয়েছে। আর যিনি অনাবাসিক, জনাব আরমান একজন অনিবাসী ব্যক্তি, তার আয় সমূহ: মালয়েশিয়ার চাকরি থেকে আয় হয়েছে 30 লাখ টাকা, বাংলাদেশে একটা দোকান ছিল, দোকান ভাড়া থেকে আয় হয়েছে 4 লাখ টাকা। সে যখন রিটার্ন সাবমিট করবে, সে শুধুমাত্র বাংলাদেশের যে আয়টুকু 4 লাখ টাকা, এই 4 লাখ টাকাই দেখাবে, ওই 30 লাখ টাকা তাকে দেখাইতে হবে না। ওই 30 লাখ টাকা আবার ওই দেশের
তাকে তো ট্যাক্স রিটার্ন সাবমিট অবশ্যই করতে হয়, ওই অনুযায়ী সে করে। আমরা প্রত্যেকটা টপিক শেষ করে করে প্রশ্ন নিব। নিবাসী এবং অনিবাসী করদাতা কিভাবে নির্ধারণ হয়? নিবাসী করদাতা তো বুঝি যে বাংলাদেশের একজন নাগরিক, বাংলাদেশেই থাকেন, সে 365 দিনের বেশি থাকেন, সেই হলো নিবাসী। এই 183 দিনের বেশি থাকে, সেই হলো নিবাসী। আর আর অনিবাসী যে বাংলাদেশে, সরি, তো নিবাসীর ক্ষেত্রে একটা ক্রাইটেরিয়া আছে, কোনো একটা অর্থ বছরে যদি একটা করদাতা বাংলাদেশে 183 দিন থাকে, অথবা প্রিভিয়াস 4 বছর মিলে এবং যে অর্থ বছর, ওই অর্থ বছরে যদি 90 দিন থাকে এবং প্রিভিয়াস 4 বছর মিলে 365 দিন থাকে, তবে সে নিবাসী হিসেবে গণ্য হবে। এখানে উদাহরণ দেয়া আছে, মিস্টার রহমান 23-24 কর বছরে বাংলাদেশে 200 দিন ছিলেন। তার মানে কি 200 দিন ছিল, 183 দিনের বেশি ছিলেন, সে আবাসিক। তারপরে 90 দিন ছিলেন এবং পূর্ববর্তী 4 বছরে 400 দিন ছিলেন, সেও 365 দিন ক্রস করছে, রানিং ইয়ারে 90 দিন ছিল, সেও কি আবাসিক। এবার অনিবাসী বা অনাবাসিক, যিনি উপরে কোনো শর্তই পূরণ করেন না, তিনি অনাবাসিক করদাতা হিসেবে গণ্য হবেন। যে মিস্টার মোয়েন বিদেশে চাকরি করেন এবং বছর জুড়ে বাংলাদেশে আসেননি, তিনি অনাবাসিক করদাতা। এখন এই অনাবাসিক আবাসিকের ক্ষেত্রে এখানে আরেকটু সংযোজন আছে, যে আমরা বাংলাদেশী নাগরিক অনাবাসী হইতে পারে, আবাসিক হইতে পারে। তো সে যেটাই হোক, তার জন্য মোটামুটি রুলগুলো এক। কিন্তু যখন বিদেশি নাগরিক হয়, এই বাংলাদেশে আবাসিক হয়, তখন এই আবাসিক অনাবাসিকের মধ্যে যে পার্থক্য, ট্যাক্স কম্পিটিশনে তখন একটু পার্থক্য হয়। তো এটা যখন আমরা ট্যাক্স কম্পিটিশন করব তখন দেখব। আবাসিক অনাবাসিক এবং বাংলাদেশের নাগরিক, এইগুলোর মধ্যে একটু মানে সুবিধা আছে ভিন্ন ভিন্ন। বাংলাদেশে উপচিত বা উদ্বুদ্ধ বলে গণ্য আয়, এটা ধারা 27। ওই জাহিদ ভাই না এক ভাই বলছিলেন যে আমরা যখন ডিসকাশন করব, ওই ডিসকাশনটা যাতে ধারা থাকে। হ্যাঁ, এই দেখেন ধারা আছে। আপনারা যখন আইনের ভাষা দেখবেন, আইনের ভাষার সাথে আমার এই ভাষার সাথে মিলবে না। হ্যাঁ, আমার ভাষাগুলো একটু সহজ, আপনারা যারা চান আইনের ভাষাটা একটু পড়ে তারপরে এটা পড়তে পারেন। আর যদি মনে করেন যে আইনের ভাষাটাও এখানে আমি তুলে দিব, সেটাও তুলে দিতে পারি, জাস্ট কপি করে এখানে পেস্ট করবো, যেহেতু সফট কপি আমার কাছে আছে। সেটাও হইতে পারে, আপনার মতামত দিয়েন। বাংলাদেশে উপচিত বা উদ্বুদ্ধ বলিয়া গণ্য আয়, যে সকল আয়টা বাংলাদেশের সাথে কানেক্টিভিটি আছে, হ্যাঁ, সেটা বাংলাদেশের আয় হিসেবে গণ্য হবে। যেমন একজন কি সরকারি চাকরিজীবী, সে বিদেশে থাকে, হুম, আরে কি বলে এদের বাংলাদেশের নাগরিক কি জানি বলে, এই যে আমি শব্দটা মনে করতে পারতেছি না। দূতাবাসে কাজ করে আর কি, এরকম। দূতাবাসে, সরি, একদম থ্যাংক ইউ, দূতাবাসে কাজ করে। তো সে কি বিদেশে থাকে, বিভিন্ন দেশে থাকে, কিন্তু স্যালারিটা হয় বাংলাদেশ থেকে। তো যেহেতু বাংলাদেশ থেকে হয়, তার ইনকামটা বাংলাদেশ হিসেবে ট্রিট হবে। থ্যাংক ইউ ভাই, ওই যে মাঝে মাঝে কঠিন শব্দগুলো, সহজ শব্দ মনে আসে না। তারপরে স্থায়ী স্থাপনা থেকে আয়, যেমন এবিসি সিঙ্গাপুরে ঢাকায় একটি ব্রাঞ্চ খুলেছে এবং সেখান থেকে ব্যবসার মাধ্যমে যে আয় হয়েছে, এই শাখা অফিসের আয় বাংলাদেশের আয় হিসেবে গণ্য হবে। যেহেতু বাংলাদেশি এরা রয়েছে, ব্যবসা বাংলাদেশি করে, এটা তো মানে নির্দ্বিধায় আসবে। মানে মাল্টিন্যাশনাল যে প্রতিষ্ঠানগুলো আছে, তারা বিভিন্ন দেশে তাদের কার্যক্রম আছে। তো যেই দেশের কার্যক্রম যেখানে হয়, অনেক দেশেই ওইখানেই ট্যাক্স দেয়, বাংলাদেশেও সেম এখানে ট্যাক্স দিবে। মোট কথা হলো এখানে কয়েকটা উদাহরণ আছে, চাকরি আয় হোক, স্থায়ী স্থাপনা থেকে আয় হোক, অনলাইনের বিক্রয়ের মাধ্যমে আয় হোক, শেয়ার হস্তান্তর থেকে আয় হোক, সুদু ফি, রয়্যালটি ও কারিগরি সেবা ফি, বীমা ও পুনর বিমার প্রিমিয়াম। এই যে হেডগুলো আছে সবগুলো যেটার থেকে হলো বাংলাদেশের সাথে কানেকশন আছে, সেই আয়টা অবশ্যই বাংলাদেশের আয় হিসেবে গণ্য হবে, এটা বিদেশির আয় হিসেবে গণ্য হবে না। এখানে এই যে সরলভাবে লিখে দিছি, সরলভাবে বলা যায়, যদি কোনো আয়ের উৎপত্তি বা সম্পর্ক বাংলাদেশের সাথে থাকে, তাহলে সেটি বাংলাদেশের
আয় হিসেবে গণ্য হবে। মোট আয়ের আওতায় একই আয় দুইবার অন্তর্ভুক্ত না হওয়া, মানে একটা আয় যাতে দুইবার না হয়, ডাবল ট্যাক্সেশন না হয়ে যায়। যেমন আমরা ওই যে ব্যাংকের কি ইন্টারেস্ট দেয় একটা তারিখে, 30শে জুন তারিখে, তারপর 31শে ডিসেম্বর তারিখে। তো তখন আমরা এমন যাতে না করি যে যেহেতু ওই তারিখে আমার অ্যাকাউন্টে অ্যাড হয়ে গেছে, আমি যেমন ওই সময়ই দেখাই, এই 1 জুলাইতে না দেখাই। অনেকে ভাবে যে টাকা এই সময় জমা হয়েছে, আমি পরে পরে তুলছি, 1 জুলাই তুলছি, তাহলে আমার ওই দিনের ইনকাম। এটা করা যাবে না। যখন হয়েছে তখনই ইনকাম হিসেবে দেখাই দিবে, এবং পরে যখন তুলবে ওইটাও আবার যাতে কোনোভাবে ডাবল না হয়, এটাই বলা হয়েছে। এখানে উদাহরণ দেয়া আছে। জনাব হাসান 23-24 করবর্ষে বিদেশে থাকা ব্যাংক অ্যাকাউন্ট থেকে সুদের আয় পেয়েছিলেন, যদিও সেই সুদ বাস্তবে 24-25 করবর্ষে তার বাংলাদেশে ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়। যেহেতু আয় 23-24 করবর্ষে উপার্জিত হয়েছিল, তিনি তখনই কর দিয়েছেন, তাই 24-25 করবর্ষে ওই একই আয় আবার আয়ের অংশ করা যাবে না। তো যারা এটা কাজ করবেন এইটা ক্লিয়ার হয়ে নেবেন যে এটা আগে দেখানো ছিল কিনা। যদি দেখিয়ে থাকে আর দেখানো দরকার নেই, কিন্তু না দেখিয়ে থাকলে হয়তো দেখাইতে পারেন যে দেখাইতে গেলেও এখানেও কিছু মেকানিজম ইচ্ছা করলেই দেখাতে পারবেন কিনা, আগের একটা এই বছর দেখাইতে গেলে কি হবে। তো এটা বলছে দুইবার যাতে না হয়, আগে একবার দেখাইছেন, দ্বিতীয়বার যাতে আর না দেখানো লাগে। আয় পরিগণনা, সকল খাতের আয় যোগ করিয়া মোট আয় পরিগণনা করিতে হবে। মানে যে 7টা হেডস অফ ইনকাম আছে, এই 7টা ইনকামের আয় যোগ করে আমাদের মোট আয় পরিগণনা হবে। 7টা খাত কি কি? চাকরি হইতে আয়, ভাড়া হইতে আয়, কৃষি হইতে আয়, ব্যবসা হইতে আয়, মূলধনী আয়, আর্থিক পরিসম্পদ হইতে আয়, অন্যান্য উৎস হইতে আয়। তো এই আয়গুলো সম্পর্কে বিস্তারিত জানতে হবে, কারণ আমরা রিটার্ন সাবমিট করব বেসিক্যালি এই 7টা হেডের উপর। এই ইনকামটা সংশ্লিষ্ট যেই হেডে যাওয়ার কথা সেই হেডে দিতে হইব, তাহলে আমাদের রিটার্ন সুন্দর হইব, সঠিক হইব। আর অন্য হেডে দিলে ভুল হইব। সেই জন্য এই 7টা হেড খুব গুরুত্ব দিয়ে বুঝতে হইব। এর মধ্যে কয়েকটা হেড খুব সহজ। সবচেয়ে কঠিন যেই হেড সেটা হলো ব্যবসা হইতে আয়। মানে আমাদের যত এই যে লিমিটেড প্রতিষ্ঠান আছে সবগুলো তো এই ব্যবসা, এখানেই সবচেয়ে বেশি কাজ, এবং এই সেকশনটাই সবচেয়ে বেশি। তো এটা করতে গিয়ে আমাদের মানে অনেকগুলো ক্লাস যাইব, বাকিটা প্রত্যেকটা হেড একটা ক্লাসে কমপ্লিট করা যাব। আয় একীভূতকরণ, ব্যক্তির মোট আয় একই কি ধরনের আয় অন্তর্ভুক্ত হবে তা নির্ধারণ করা হয়েছে। যদি কোনো ব্যক্তি ফার্মের অংশীদার বা ব্যক্তি সংঘের সদস্য হন, তার সেই আয়টাও তার মোট আয়ে অন্তর্ভুক্ত হবে। এটা কেমন? 3 জন মিলে এটা কি পার্টনারশিপ ফার্ম দিলেন, তো ওইখান থেকে তাদের যে নেট প্রফিটটা হয়, ওই নেট প্রফিটের উপর ফার্ম কিন্তু একবার ট্যাক্স দিয়ে দেয়, এবং ওই ফার্মের যেই প্রফিটটা হয় এটা তাদের ব্যক্তি অ্যাকাউন্টে আবার দেখাইতে হয়, মানে পার্সোনাল রিটার্নে আবার এই ইনকাম থেকে দেখাইতে হয়। তো এখানে ডাবল ট্যাক্সেশন, হ্যাঁ ডাবল ট্যাক্সেশন কিছুটা হয়, এটার একটা রেয়াতি সুবিধা আছে, গড় করে একটা সুবিধা দেয়া হয়, কিন্তু মোটামুটি ওই দুই জায়গায় দেখাইতে হয়। কিন্তু লিমিটেড প্রতিষ্ঠানের কিন্তু কিন্তু তা না, কোম্পানি ভিন্ন এন্টিটি, তার নামেই কি সকল ডকুমেন্টস প্রস্তুত হয়। ওইখানে যে ডিরেক্টররা আছে, মালিকরা আছে, ওইখান থেকে লভ্যাংশ ছাড়া তারা বেসিক্যালি কিছু পায় না, যেটা ইনভেস্ট করে সেটাই অলওয়েজ থেকে যায়। আর বিজনেস থেকে যে ইনকাম হয় তাদের কি মানে রিটেন আর্নিংস বাড়তে থাকে, ক্যাপিটাল আলাদা থাকে, প্রফিট আলাদা থাকে। কিন্তু পার্টনারশিপের ক্ষেত্রে তা না। আর প্রোপ্রাইটরশিপ তো একবার ওই ব্যক্তির উপর ডিরেক্ট যায় বর্তায়, তার ব্যবসা থেকে যে ইনকাম হয়েছে তার পার্সোনাল ফাইলেই এটা দেখায়। তো এই যে শেয়ার পার্টনারদের ক্ষেত্রে এই টাকাটা কি তার ফাইলে আবার নিয়ে আসতে হয়। স্বামী স্ত্রী বা অপ্রাপ্তবয়স্ক সন্তানের আয়, তাদের আয়টাও চাইলে তারা কি এই আমার ওয়াইফের যদি টিআইএন না থাকে, আমার সন্তানদের টিআইএন না থাকলে তাদের ইনকামটা আমি দেখাইতে পারবো আমার ফাইলে। তো দেখানোর ক্ষেত্রে একটা শর্ত আছে, একটা না 3টা শর্ত আছে। এক, নির্ভরশীলতা হইতে হইব, নিয়ন্ত্রণ থাকতে হইব, ইচ্ছা থাকতে হইব। যদি আমার ওয়াইফ না চায় যে আমি তোমার কাছে আমার ফাইল
দিব না, আমি আমার রিটার্ন দেখাইবো, তাহলে হবে না। তার ইনকামের উপর মানে সব মিলে এই যে 3টা শর্ত তা থাকতে হবে। নির্ভরশীলতা, যদি তার স্ত্রী সন্তান তার উপর নির্ভরশীল হন তখন পারবে। যদি সেই আয়ের উপর মিস্টার এক্স এর যুক্তিসঙ্গত নিয়ন্ত্রণ থাকে তবে পারবে। যদি মিস্টার এক্স নিজেই সেই আয়কে তার আয়ের সাথে একীভূত করতে চান তবেই পারবে। এদের দুইজনেরই সম্মতি থাকতে হবে, তাহলে পারবে। এখন দিলে কি হবে, না দিলে কি হবে? দিলে না দিলে পার্থক্য হইলো, এই যে স্ত্রী, একটা উদাহরণ দিলাম, স্ত্রী 2.5 লাখ টাকা আয় আছে, ধরেন আমার 5 লাখ টাকা আয় আছে, তা 2.5 লাখ আর 5 লাখ উনি যদি চায়, আমি যদি চাই আমার ফাইলে নিয়ে আসতে পারবো, তাহলে 7.5 লাখ টাকা আয় আছে। না আমার ধরলাম যে 3.5 লাখ টাকা আয় আছে, আর আমার ওয়াইফের 2.5 লাখ টাকা আয় আছে। এখন যদি অ্যাকুমুলেটেড না করি কি সুবিধা, আর অ্যাকুমুলেটেড করলে কি সুবিধা? অ্যাকুমুলেটেড না করলে আমার কোনো ট্যাক্স দিতে হচ্ছে না, কারণ আমার তো 3.5 লাখ টাকা পর্যন্ত এক্সাম্পশন সুবিধা আছে, আমার কোনো ট্যাক্স নাই। আমার ওয়াইফও যদি ভিন্ন রিটার্ন করে তারও কোনো ট্যাক্স নাই, তাই 4 লাখ টাকা পর্যন্ত সুবিধা আছে। এখন যদি দুইটা আমরা এক এক করি তাহলে কি হবে? 2.5 লাখ আর 3.5 লাখ, ধরলাম পুরোটাই ট্যাক্সেবল অ্যামাউন্ট 6 লাখ টাকা। এই 6 লাখ টাকা অ্যাকাউন্টে করে ট্যাক্সের বার্ডেন কিন্তু আমাদের বেড়ে যাবে। ধরুন 3.5 লাখ টাকা বাদ দিলে বাকি 1 লাখ টাকার উপর এই অর্থ বছর পর্যন্তই প্রথম 5% 5,000 টাকা আসলো 1 লাখ টাকার, আর তাহলে 6 লাখ টাকা তো, আর থাকে 1.5 লাখ টাকা। 1.5 লাখ টাকার উপর 10% 15,000 টাকা, 20,000 টাকা আমাকে ট্যাক্স গুনতে হবে শুধুমাত্র অ্যাকুমুলেটেড করার কারণে। যদি আমি অ্যাকুমুলেটেড না করি, আলাদা আলাদা দিই, তাহলে কিন্তু আমার এই রিস্ক নাই, মানে 20,000 টাকা আমার বেঁচে যাইতেছে। এখন যারা করতে চায় তারা করতে পারে, এমন হইতে পারে তারা বিভিন্ন সুবিধা পায়, তখন করতে পারে। তারা রেয়াতি সুবিধা পাচ্ছে, ইনভেস্টমেন্ট আছে, সেক্ষেত্রে হয়তো কনসিডার হয়তো মিনিমাম 5,000 টাকা দিয়ে, 15,000 টাকা তো রেয়াত পাবে না, মানে একটা ব্যালেন্সিং হয়তো করতে পারবে। আর যারা দেশপ্রেম অনেক ভালো যাদের, তারা করতে পারে। বলেন এই সম্পর্কে এইটুকুর মধ্যে আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা, বা আমি জিজ্ঞেস করতে পারি আপনি বুঝছেন কিনা, এই জিনিস কি, এই জিনিস কি? স্যার ব্যবসা থেকে যে আয়টা আসে, ঠিক আছে, ব্যবসা থেকে ওইটা তো হতে ইনকাম ট্যাক্স দেয়া হয়। পরে আবার যখন ওই শেয়ার হোল্ডাররা অথবা মালিকরা বিভিন্ন বিভিন্ন থাকে, তারা যদি সেই লভ্যাংশটা পায়, তাদের এই ট্যাক্স পেলে যখন যোগ হবে তখন তাদের আবার ট্যাক্স দিতে হবে না? হ্যাঁ, দিতে হবে। তো একটা সুবিধা পায় তারা, একটা মানে গড় হারে একটা সুবিধা পায়, মানে রেয়াত পায় এক কথায়। তাহলে এটা কি ডবল ট্যাক্সেশন হলো না আবার? এখানে একটা মেকানিজম আছে, যাই হোক এটা দিতে বাধ্য। হ্যাঁ, মেকানিজম আছে, অনেক বেশি যে পড়ে তা না। ওকে স্যার। মোটামুটি আহ, মানে কম হইলে, ইনকামটা কম হইলে এটা একটা বার্ডেন হয়, বেশি হইলে বার্ডেন হয় না, এটা কাছাকাছি হয়ে যায়। যে রেটটা পায় এটা কাছাকাছি জি হয়। স্যার। এটা আয়ের উপর ওকে। ডিপেন্ড করতেছে আর কি, ভলিউমটা কত হবে, ভলিউমের উপর। জি স্যার। আ- আচ্ছা ভাই, ওই যেটা বললেন আর কি, মানে আবাসিক ব্যক্তি যিনি আপনার ধরেন মালয়েশিয়াতে একটা ফ্ল্যাট আছে বা কানাডাতে, ওখান থেকে যে ইনকামটা পাই করছে, ধরেন যেটা দেখেছেন 4 লাখ টাকা, ধরেন এটা এটা থেকে কি আবার আমরা ওই 1/3 এর হিসাবটা কি আনবো না, এনে পরে বাকিটারও করযোগ্য বিবেচনা করবো, নাকি পুরোটাই করযোগ্য বিবেচনা করবে কেন ওয়ান বাইরের যে থার্ড আয়? তো ভাড়া, ভাড়া খাতে ইনকামে তো 1/3 নাই। হ্যাঁ, ভাড়া খাতে এর ক্ষেত্রে আছে ওই যে 25% আর 30%। ও আচ্ছা ওইখানে আচ্ছা, গেলে ওগুলা কি হিসাবে আসবে? 25% বা 30% যেটা ওটা হ্যাঁ ওটা হ্যাঁ হ্যাঁ, কমার্শিয়াল হইলে 30%, আর ই হইলে মানে রেসিডেন্সিয়াল হইলে 25%? 5%, ওটা আসবে। জি জি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ আচ্ছা, আমি ওইটা এমনি শুধু স্যালারির ক্ষেত্রে 1/3টা হবে না, স্যালারি থেকে যে ইনকামটা হয় মানে কোনো একটা চাকরি থেকে, তো আর অন্য জায়গা থেকে তো 1/3 হিসেবে আসবে না? না 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 না, প্রত্যেকটা বিজনেসের বিভিন্ন ফর্মুলা আছে, এগ্রিকালচার আলাদা আলাদা আছে, আমরা প্রত্যেকটাতে যাবো, যেটাতে যাবো জি ওইটা জি। নিয়ে আমরা তখন প্রশ্ন করলে শিখতে পারবো। আচ্ছা, ধন্যবাদ, জি ঠিক আছে। আর কারো? আচ্ছা দাদা, নমস্কার। নমস্কার। আচ্ছা দাদা, যে বাইরের যে ফ্ল্যাটের যে ইনকামটা, সেটা কি যদি ফরেন রেমিটেন্স হয় তাহলে এটা কি ট্যাক্সেশন ফ্রি হবে না? এখানে কিন্তু ইস্যু আছে, এই সব যে ফরেন রেমিটেন্স ট্যাক্স অব্যাহতি পাবে তা না। হ্যাঁ, মিক্সচার আছে, সব কিন্তু ট্যাক্স এক্সাম্পশন না। যেটা এক্সাম্পশন সুবিধা পাওয়ার সেটা তো অবশ্যই পাবে, আর যেটা পাবে না সেটা তো আর হবে না। ক্লিয়ার? মানে সব অব্যাহতি সুবিধা নাই, এটা কিছু আছে কিছু নাই।
ঠিক আছে, ধন্যবাদ। দাদা দাদা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দাদা অনলাইনে যারা বাইরে থেকে আর্ন করে সেটা কি ট্যাক্সেবল হবে, না রেমিটেন্স হিসেবে আসলে সেটা ইয়ে পাবে, রিবেট পাবে? ওইটা দুইটাই আছে ভাই। মানে একটা আমার জানা ছিল যে 2024 সাল পর্যন্ত যারা অনলাইনে আনতো সেটা ডিক্লেয়ার করা ছিল যে অনলাইনে যারা ইনকাম করে সেটার উপর কোনো ট্যাক্স হবে না। 2024-এর পরে সম্ভবত ইমপ্লিমেন্ট হওয়ার কথা আর কি। তো এটা কি আমার জানা নাই, দিকে জিজ্ঞেস করলাম আপনাকে। না না, ঠিক আছে। ওই ধরেন আপনি ফেসবুক অ্যাডের মধ্যে ইউটিউবের মাধ্যমে জি আর্নিংস করতেছেন। হুম। জি তো এই ক্ষেত্রে আপনার ওইটা ওই রেমিটেন্স হিসেবেই হইতেছে, রেভিনিউ জেনারেট হইতেছে, ডলারে পাইতেছেন, ওইটা আপনার ট্যাক্স এক্সামশনই। আচ্ছা আবার আচ্ছা এখানে জি আরেকটু যন্ত্রণা আছে। ওই যখন এই টাকাটা তো আসে ব্যাংকে, জি তখন ব্যাংক কি করে সোর্স ট্যাক্স কাটা ফেলে। আবার একই জিনিস কখনো কাটে কখনো কাটে, এক্সামশন আছে, কিন্তু কখনো কাটে কখনো কাটে না। কোনো ব্যাংক আচ্ছা কাটে কোনো ব্যাংক কাটে না। তো এখন যখন কেটে ফেলে তখন তো আসলে এটা তো অ্যাডজাস্ট করারও সুযোগ নাই। আচ্ছা 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 এই আচ্ছা তবে ঠিক আছে। এক্ষেত্রে আরেকটা প্রণোদনা দেয় না, মানে ধরুন রেমিটেন্স যখন আসে, ফরেন হ্যাঁ, রেমিটেন্স। এটার জন্য প্রণোদনা নাই, এটার জন্য প্রণোদনা নাই। আচ্ছা, তো এখন আপনি আরো উল্টা সোর্স ট্যাক্স কাটবে হ্যাঁ হ্যাঁ, প্রণোদনার এটার জন্য পরিবর্তে। না, এটার জন্য আচ্ছা, প্রণোদনা নেই। দাদা এই রেমিটেন্সের ক্ষেত্রে মনে হয় 2.5% ইয়া দেয় আর কি, ইনসেন্টিভ দেয় মনে হয় হ্যাঁ সেন্ট্রাল হ্যাঁ গভর্নমেন্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেটা আমাদের ওই যে ইয়েরা আছে, রেমিটেন্স যোদ্ধারা আছে তারা। ওয়াজেস আর্নার্স রেমিটেন্স যেটা আর কি। হুম। তাহলে আপনারা নিবাসীকে অনিবাসীকে এটা তো বের করতে পারবেন। দাদা জি কথা কি শোনা যাচ্ছে? জি জি, শুনতে পাচ্ছি। আচ্ছা, নিবাসী আর মানে রেসিডেন্ট আর নন রেসিডেন্টের বিষয়টা যে, যেমন আমরা তো কিছু ক্রাইটেরিয়া দেখতে পাচ্ছি যে, মনে করেন যে এট ফার্স্ট সাইট 183 ডেজ যদি থাকে তাহলে চোখ বুঝে আমরা বলতে পারবো সে রেসিডেন্ট, মানে হুম নিবাসী। হুম ওকে। আর দুইটা ক্রাইটেরিয়া মিলায় তো একটা ক্রাইটেরিয়া, যেমন আপনার 90 ডেজ প্লাস বিগত 4 বছরের মধ্যে সে যদি 365 ডেজ থাকে হুম তাহলেই দুটা মিলে কিন্তু আমরা রেসিডেন্ট ধরবো। হুম। কিন্তু 365 দিন থাকলো না, শুধু 90 দিন থাকলো, তাহলে কি আমরা ধরতে পারবো সে রেসিডেন্ট? আপনার কি মনে হয়? আমার মনে হয় ধরতে পারবে না। রাইট। ওকে, থ্যাংক ইউ। মানে এই শর্ত ফিল আপ করতে হবে, শর্ত না হলে কি সে নন রেসিডেন্ট। হ্যাঁ, এই দেখেন, এই যে বলা আছে, যিনি উপরে কোনো শর্তই পূরণ করেন না তিনি অনাবাসিক করদাতা হিসেবে গণ্য হবেন। তো অনাবাসিক হলে কি হবে, তার ওই যে সব ইনকামটা কি এই ট্যাক্স ফাইলে আসবে না, শুধু জি দেশেরটা আসবে। এবার আসি চাকরি হইতে আয় পরিগণনা। চাকরি হইতে প্রাপ্ত বা প্রাপ্য যে কোনো প্রকার আর্থিক প্রাপ্তি, বেতন ও সুযোগ সুবিধা, মানে আমাদেরকে যে রিক্রুট করবে ওই প্রতিষ্ঠান থেকে আমাদেরকে যা দিবে, বিশেষ করে বেসরকারি ক্ষেত্রে বলতে গেলে প্রায় সবগুলোই কি ট্যাক্সেবল। তো এর মধ্যে একটা অব্যাহতি সুবিধা আছে, সেই অব্যাহতি সুবিধাটা শুধু বাদ যাবে, সেটা কি 1/3 অথবা এখন 5 লাখ টাকা, দুইটা যেটা ছোট সেটা। তো কিছু এক্সেপশন আছে, আমরা সামনে যাব কি কি এক্সেপশন আছে। আমার প্রত্যেকটা আম, কি উপধারা ধরে ধরেই কিন্তু আপনাদেরকে উদাহরণ দেয়া, এই যে এক লাইন লিখেছি, এক লাইনের এগেনস্টে উদাহরণ দেয়া যাতে আপনি সহজে বুঝতে পারেন। নিয়োগকর্তা থেকে পাওয়া যে কোনো প্রকার বেতন, বোনাস, ভাতা, কমিশন এবং অন্যান্য সুযোগ সুবিধা অন্তর্ভুক্ত করে। যাই পায় সে নিয়োগকর্তা থেকে সেটাই তার চাকরি হইতে আয় হিসেবে ইনকাম। যে একজন লোক, আমি আমার প্রতিষ্ঠানে চাকরি করছি, আমি বেতন পাইছি, বোনাস পাইছি, কনভেন্স পাইছি, মেডিকেল অ্যালাউন্স পাইছি, যাই পাইছি সবগুলোই আমি কি করযোগ্য আয়, সরি বেতন খাতে ইনকাম। এর মধ্যে একটা পার্ট করযোগ্যতে চলে যাবে, একটা অব্যাহতিতে চলে যাবে। বেতন কি চাকরি হইতে প্রাপ্ত যে কোনো প্রকৃতির অঙ্ক, যেমন বেতন, মজুরি, পারিশ্রমিক, যে কোনো ভাতা, ছুটি ভাতা, ছুটি নগদায়ন, বোনাস, ফি, কমিশন, ওভারটাইম, অগ্রিম বেতন, আনুতোষিক, অ্যানুইটি, পেনশন, ইহাদের সম্পূরক যা আছে এই টাইপের,
পারকুইজিট বেতন বা মজুরির পরিবর্তে প্রাপ্তি অথবা বেতন বা মজুরির অতিরিক্ত প্রাপ্তি, মানে ওভারটাইম যেটা পায় সেটা, এই সবগুলোই কি বেতনের অন্তর্ভুক্ত। আর মূল বেতন মাসিক বা অন্য প্রকার পদে বেতন যাহার ভিত্তিতে অন্যান্য ভাতা এবং সুবিধা নির্ধারিত হয়। আমাদের একটা কি 100 টাকা বেতন হইলে কোনো প্রতিষ্ঠান 50% বলে যে মূল বেতন, কোনো প্রতিষ্ঠান বলে 60%, কোনো প্রতিষ্ঠান বলে 40%, এরকম ভাগ করা থাকে। এটা কারণ কি এইটার উপর ভিত্তি করে তার কি বোনাস দেয়, এটার উপর ভিত্তি করে তার হাউস রেন্ট দেয়। এই জন্য এটাকে বলা হয়েছে কি এটা একটা ভিত্তি। হ্যাঁ, আমরা বিল্ডিং এ যেমন ফাউন্ডেশন করতে গেলে একটা স্ট্রাকচার দাঁড় করাই যে আমি এই স্ট্রাকচার দাঁড় করলে আমি 5 তলা পর্যন্ত তুলতে পারবো। এইটাও এই বেসিকটাও এই বেতনের একটা ভিত্তি। এইটার উপর নির্ভর করে তার হাউস রেন্ট, তার কনভেন্স, তার মেডিকেল, তার বোনাস, তার অন্যান্য সুবিধা নির্ধারণ হয় ওই পার্সেন্টেজ হারে। বেতন বা মজুরির পরিবর্তে প্রাপ্তি অথবা বেতন বা মজুরির অতিরিক্ত প্রাপ্তি আয়, তার মধ্যে কি কি আছে? এই চাকরি অবসানের কারণে প্রাপ্ত যে কোনো প্রকার ক্ষতিপূরণ যে নামেই অভিহিত হোক না কেন, ভবিষ্যৎ তহবিল থাকতে পারে। তারপরে চাকরি চুক্তি শর্তাবলীর পরিবর্তনের ফলে প্রাপ্ত অঙ্ক বা সুবিধার ন্যায্য বাজার মূল্য, ওইটা হইতে পারে। ওই টার্মিনেট করে দেয় অনেক সময়, তখন কোনো ঘটনা ঘটে। চাকরি যোগদান কালে বা চাকরির অন্য কোনো শর্তের অধীনে প্রাপ্ত অঙ্ক সুবিধাদের ন্যায্য বাজার মূল্য। যেমন এটা কি মিস্টার এক্স একটি নতুন চাকরিতে যোগদান করেন এবং তাকে 2 লাখ টাকা যোগদানের সময় বোনাস প্রদান করা হয়। এই যোগদানের বোনাস তার চাকরি থেকে আয় হিসেবে বিবেচিত হবে। পারকুইজিট কি? পারকুইজিট বলতে নিয়োগকর্তার কাছ থেকে কর্মচারীকে প্রদত্ত অতিরিক্ত সুবিধা, যেমন ইনসেন্টিভ বোনাস, করমুক্ত সুবিধা, বিশেষ সুবিধা বা অন্যান্য ধরনের আর্থিক সুবিধা বোঝায়। কি দেয়? তাকে গাড়ি দেয়, তাকে বাড়ি দেয়, হ্যাঁ, এক্সট্রা ইনসেন্টিভ দেয়, এগুলো পারকুইজিটের মধ্যে পড়ে। পারকুইজিট একটা হেড, যেমন বেতন একটা হেড, পারকুইজিটের একটা কি ইনকামের একটা হেড। তো পারকুইজিট নিয়েও শর্ত আছে, পারকুইজিট সুবিধা কত পর্যন্ত দিতে পারবে, এরকম কিছু সুবিধা আছে। নিম্নবর্ণিত পরিশোধ সমূহ ইহার অন্তর্ভুক্ত হইবে না। মানে পারকুইজিটের মধ্যে কোন কোন সুবিধাগুলো অন্তর্ভুক্ত হইবে না, এটাকে পারকুইজিট হিসেবে ট্রিট করা যাবে না। কি কি? মূল বেতন, বকেয়া বেতন, অগ্রিম বেতন, উৎসব ভাতা, ছুটি নগদায়ন, ওভারটাইম, তারপরে স্বীকৃত ভবিষ্যৎ তহবিল, পেনশন তহবিল, অনুমোদিত আনুতোষিক তহবিল, অনুমোদিত বার্ধক্য তহবিল, এগুলো কি এই পারকুইজিট হিসেবে দেখানো যাবে না। এটা গেল ক 32-এর ক 32-এর ক, সরি। খ কর্মচারী শেয়ার স্কিম হইতে অর্জিত আয়। যদি কর্মচারী শেয়ার স্কিম থেকে কোনো শেয়ার বা শেয়ার বিক্রয়ের মাধ্যমে আয় হয় তা চাকরিহিত আয় হিসেবে গণ্য হবে। বিভিন্ন প্রতিষ্ঠান তার কর্মচারীদেরকে শেয়ার দেয়, যেমন জিপি। জিপি যখন 2008 সালে মার্কেটে আসলো, নয় মার্কেটে আসলো, তখন কি একটা অংশ ইসেকে দিয়েছে, তার যে কর্মচারী আছে তাদেরকে দিয়েছে। তো তখন তো মার্কেট প্রাইস ছিল একটা 100 টাকা করে, এক একটা এমপ্লয়িকে ধরুন 100 করে শেয়ার দিয়েছে। তো এই যে শেয়ার দেওয়ার ফলে তার যে ইনকামটা হইলো, 100 শেয়ার ধরেন 100 টাকা করে, তাই 10,000 টাকা তার এটা ইনকাম। এই ইনকামটা কি হিসাবে দেখাবে? বেতন খাতে আয় হইতে, চাকরি হইতে আয় হইতে দেখাবে। পর অনারোপিত বকেয়া বেতন। চাকরির ক্ষেত্রে কিছু সময় বকেয়া বেতন থাকে যা পূর্বের মাস বা বছরের অন্য বছরের জন্য প্রাপ্য কিন্তু এখনো প্রদান করা হয়নি। এই বকেয়া বেতন কর হিসাবের আওতায় আসবে। অনেক প্রতিষ্ঠানে কি বেতন দিতে ডিলে করে। ধরেন একটা প্রতিষ্ঠান তার 3 মাস, লাস্ট 3 মাস কি এপ্রিল মে জুন 3 মাস বেতন দেয় নাই, দিছে কত ধরেন অগাস্টে যায় দিয়েছে বা জুলাইতে গিয়ে দিয়েছে, এরকম হইতে পারে, বেতন বকেয়া থাকতে পারে। বা যদি কমন দেখেন জুন মাসের বেতনটা জুলাই মাসে দেয়, বলছে যখন এই টাইপের হবে সেগুলো কিন্তু আপনি ইনকামের মধ্যে নিয়ে আসতে হবে। অতীত বা ভবিষ্যতের কোনো নিয়োগকর্তা হইতে প্রাপ্ত যে কোনো অঙ্ক সুবিধা। যদি কেউ তার পূর্ববর্তী বা ভবিষ্যতের কোনো নিয়োগকর্তা থেকে কোনো অর্থ বা সুবিধা পান, তার চাকরি থেকে আয় হিসেবে গণ্য হবে। একইভাবে মিস্টার ওয়াই এর ভবিষ্যৎ নিয়োগকর্তা তাকে 1 লাখ টাকা জয়নিং বোনাস দিয়েছেন। একটু আগে যেটা বলছি, একজন কি
নিয়োগকর্তা দেখা যায় যে কোনো অন্য প্রতিষ্ঠানের কোনো এমপ্লয়িকে তার যদি পছন্দ হয়, সে কি করে তাকে অ্যাডভান্স দিয়ে নিয়ে আসে। এরকম হয়েছে। মানে আমাদের ইসেই ছিল, আমাদের রকমারিতে একজন টিম মেম্বার ছিল, তাকে অন্য আরেকটা ই কমার্স প্রতিষ্ঠান বেতন তো অফার করছেই অনেক বেশি, সেই সাথে এককালীন অনেক টাকা দিছে, 3 লাখ 4 লাখ টাকা, তখনকার পিরিয়ডে আর অনেক আগে 15 সালে 3 লাখ টাকা অ্যাডভান্স দিছে, দিয়ে তোমাকে এটা দিলাম, তুমি এবার আমাদের সাথে জয়েন করো। তো তার যে এই যে ইনকামটা, এই ইনকামটাও তার কি এই চাকরি হতে আয়ের মধ্যে আসবে এবং বেতন খাতে আয়ের সাথে অ্যাড হবে। নিম্নবর্ণিত প্রাপ্তিসমূহ চাকরি হইতে আয়ের অন্তর্ভুক্ত হইবে না। ওই যে কিছু ব্যতিক্রম আছে বললাম না, এইগুলি ব্যতিক্রম আছে। শেয়ার হোল্ডার ব্যতীত, মানে মালিক ব্যতীত কর্মচারীর মধ্যে যাদের, এবার শব্দগুলোরে পরিবর্তন করে ফেলছে, হৃদযন্ত্র, বৃক্ক, চক্ষু, যকৃত ও মস্তিষ্ক সংক্রান্ত অপসারণ, কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপন এবং ক্যান্সার সংক্রান্ত চিকিৎসা ব্যয় বাবদ অর্থ। কি এরা মালিকরা পাবে না, পাবে কারা? এমপ্লয়িরা পাবে। সেই এমপ্লয়িরা কয়টা, এই কয়েকটা জটিল রোগ বলছে, এই জটিল রোগগুলোর জন্য যদি প্রতিষ্ঠান থেকে কোনো টাকা পায়, সেটাও তার বেতন খাতে ইনকাম হিসেবে গণ্য হবে না। হ্যাঁ, সেটা ওই সেটা অ্যাড হয়ে অব্যাহতি আসবে, তাও আসবে না, ওটা ইনকামের মধ্যেই আসবে না। অর্থাৎ কোনো কর্মচারী যদি এই ধরনের গুরুতর রোগের চিকিৎসার জন্য নিয়োগকর্তার কাছ থেকে আর্থিক সহায়তা পায় এবং সেই কর্মচারী শেয়ার হোল্ডার বা পরিচালক না হন, তাহলে সেই চিকিৎসা ব্যয়ের অর্থ করযোগ্য আয়ের অংশ হবে না, অর্থাৎ এটি করমুক্ত থাকবে। মিস্টার এক্স একটি প্রতিষ্ঠানে কাজ করেন এবং তার কিডনি, মানে বাংলা হলো বৃক্ক, এবার হইলো বাংলাটা সংযোজন করছে, ইংরেজিটা উঠিয়ে দিছে, একই জিনিস রয়েছে বাংলা আর ইংরেজি। অপসারণের জন্য 5 লাখ টাকার চিকিৎসা ব্যয় বাবদ অর্থ পেয়েছে। যেহেতু তিনি শেয়ার হোল্ডার বা পরিচালক নন, তাই এই অর্থ তার চাকরি হইতে আয় হিসেবে গণ্য হবে না, এটা করযোগ্য হবে না। সম্পূর্ণরূপে এবং কেবল চাকরি দায়িত্ব পালনের জন্য প্রাপ্ত এবং ব্যয়িত যাতায়াত ভাতা, ভ্রমণ ভাতা ও দৈনিক ভাতা, অর্থাৎ চাকরির কাজে ভ্রমণ বা দায়িত্ব পালনের সময় প্রাপ্ত এই ভাতা করযোগ্য আয়ের অংশ হবে না, যদি তা চাকরির উদ্দেশ্যে ব্যয়িত হয়। যারা সেলসে কাজ করে তাদেরকে কি সারা দেশে ঘুরে বেড়াইতে হয়, বা বিভিন্ন সময়ে অফিসিয়াল ট্যুরে যায়, এক জায়গা থেকে ঢাকা থেকে চিটং যাচ্ছে অফিসিয়াল কাজেই। তো এই যখন অফিসিয়াল কাজে তাদেরকে কি একটা অ্যামাউন্ট দেয় না, সেলস পারসনকে টিএডি একটা অ্যালাউন্স দেয়, যে তোমার আসা যাওয়ার ভাড়া এবং তোমার খাওয়ার জন্য তোমাকে আমি মাসে 10,000 টাকা দিব। তো এই ইনকামটা তার জন্য তো ইনকাম, প্রতিষ্ঠানের জন্য এক্সপেন্স, এটা তার হিসেবে আনার দরকার নাই, আনতে হবে না, কারণ এটা প্রতিষ্ঠানকে একটা খরচ হিসেবে দেখাই দিয়েছে। আর আমি ঢাকা থেকে অফিসের কাজে ধরুন চিটং কাস্টমসে গেলাম, তো এখানে যে আসা যাওয়া খাওয়ার খরচ যেটা দিয়েছে অফিস থেকে আমাকে, সেটা মানে আর এখানে আনতে হবে না। এখন এমন হইতে পারে এই ক্ষেত্রে, ধরেন আমি চিটং গিয়েছি, আমার জন্য কি প্লেন ভাড়া ছিল, তো প্লেন ভাড়া অনুযায়ী আমাকে অফিস থেকে কি আমার খরচ, কারণ রেজিগনেশন অনুযায়ী তো ডিফাইন করা থাকে, দিয়েছে। তো প্লেন ভাড়া ধরেন 4,000 টাকা, আমি প্লেনে যাই নাই, আমি কি এসে গেছি, আমি ট্রেনে গেছি বা বাসে গেছি, বা ট্রেনেই গেছি, ভিআইপি সিটে গেছি, 2,000 টাকা ভাড়া গিয়েছে। এখন আপনি যদি মানে ই পার্সন হন, যে আমার এখানে যে টিডি আমি 10,000 টাকা পাইছি, এখানে আমার প্রতিষ্ঠান যেটা দিয়ে দিছি, কিন্তু আমার ট্যাক্স ফাইলে আমি এখানে 10,000 টাকা খরচ হয়নি, আমার 8,000 টাকা খরচ হয়েছে, 2,000 টাকা সেভ ছিল, এই 2,000 টাকা ইনকাম হিসেবে আমি দেখাই দেবো, দেখাইতে পারবেন, সেটা নিয়ে কোনো সমস্যা নাই। এর প্রত্যেকটা কিন্তু উদাহরণ দেওয়া আছে, আপনারা একটু দেখে নিন। যদি কোনো কোম্পানি কোনো কর্মচারীর পক্ষে গোষ্ঠী বিমার প্রিমিয়াম কোম্পানিকে দেয়, তাহলে সেই প্রিমিয়ামটাকে চাকরি আয় হিসেবে ধরা যাবে না, মানে এতে কর্মচারীর আয় বাড়ছে না, তাই এই অংশটাও করমুক্ত থাকবে। এর মানে হলো, এটা কিন্তু নতুন সংযোজন হয়েছে, আগে ছিল না। এর মানে হলো অনেক প্রতিষ্ঠান কি গোষ্ঠী বিমা করে, যে প্রতিষ্ঠান যত কর্মচারী আছে সকল কর্মচারীর নামে একটা মেটলাইফে ধরেন ইন্স্যুরেন্স করলো, ওটা টাকা দিল কে? প্রতিষ্ঠান ইন্স্যুরেন্সকে দিল। তো শর্ত কি? ইন্স্যুরেন্স মানে আমরা সবাই জানি এটা কি রিস্ক ক্যারি করে, কোনো এমপ্লয়ির যদি কোনো দুর্ঘটনা ঘটে, ওই যতজন এমপ্লয়ি থাকে তার মধ্যে যদি সে একজন পার্সন হয়, তাকে কি একটা ভালো অ্যামাউন্ট দেয়, ওই আইন অনুযায়ী শর্ত অনুযায়ী যত টাকা প্রাপ্য তত টাকা দেয়। তো এই এমপ্লয়ি কিন্তু এই টাকা ধরলো না, ছুইলো না, কিছুই করলো না, তার ভাগে এটা আসতেও পারে নাও আসতে পারে, তার যদি কোনো দুর্ঘটনা না ঘটে সেই টাকা পাবে না।
সেই জন্য এটা আর এখানে আনতে হবে না, প্রতিষ্ঠান যেটা দিচ্ছে এটা প্রতিষ্ঠানের খরচ হিসেবে চলে যাবে, এই ইনকাম হিসেবে এখানে দেখানো যাবে না। ধারা 33 পারকুইজিট। পারকুইজিট ভাতা ও সুবিধাদের আর্থিক মূল্য নির্ধারণ। তো পারকুইজিটের ক্ষেত্রে ওই যে অনেকভাবে দেয়, কি গাড়ি সুবিধা দেয়, বাড়ি সুবিধা দেয়, অন্যান্য সুবিধা দেয়। এখন যখন আপনাকে বাড়ির সুবিধা দিল, আবাসন সুবিধা দিল, আপনাকে একটা ফ্ল্যাট দিয়ে দিল, তো ফ্ল্যাট দিয়ে দিলে সেটা যদি ওই নিয়োগকর্তা নিজের ধরেন 5টা বাড়ি আছে, এখানে তার এমপ্লয়ীদের থাকতে দিল, এমন একটা এলাকায় আছে যেটা আসলে ভাড়াও নির্ধারণ করা যাচ্ছে না কত, পুরো তারা নিজে থাকতেছে, তখন সেক্ষেত্রে আসলে এই মূল্যায়নটা কিভাবে হবে? তো এখানে এই জিনিসগুলো ডিফাইন করা আছে। এবং গাড়ি সুবিধা যদি দেয় সেক্ষেত্রে ওইখানে কত টাকা ইনকাম হিসেবে দেখাবে এইটাও এখানে আছে, এবং অন্যান্য সুবিধার ক্ষেত্রেও আছে। তো আবাসন সুবিধা যখন দেয়, আবাসন ভাড়া সম্পূর্ণরূপে নিয়োগকর্তা কর্তৃক পরিশোধিত হইলে অথবা নিয়োগকর্তা কর্তৃক আবাসনের ব্যবস্থা করা হইলে আবাসনের বার্ষিক মূল্য ধরুন ওই এলাকার বার্ষিক মূল্য কত হইতে পারে, ওইটা একটা হইবে। ধানমন্ডি এলাকায় থাকে, ধানমন্ডি এলাকায় যে ফ্ল্যাট থাকে স্কোয়ার ফিট কত হইতে পারে, 20 টাকা হইতে পারে। তো 1000 স্কোয়ার ফিটে যদি থাকে তাহলে 20,000 টাকা। তো এটা টোটালটাই অনুমান নির্ভর বা আশেপাশের ফ্ল্যাটে কত করে ভাড়া হইতেছে সেটার সাথে কম্পেয়ার করে এই মূল্যটা নির্ধারণ হয়। হ্রাসকৃত ভাড়ায় প্রাপ্ত আবাসনের ক্ষেত্রে অনুচ্ছেদ ক অনুযায়ী নির্ধারিত ভাড়া এবং পরিশোধিত ভাড়ার পার্থক্য। ধরেন নিয়োগকর্তা তাকে ফ্ল্যাট দিছে, ফ্ল্যাট দিয়ে বলছে যে এই ফ্ল্যাটের ভাড়া তো ধরো অ্যাকচুয়ালি আছে 30,000 টাকা, তো তুমি 10,000 টাকা করে দিও, বাকি 20,000 টাকা তোমাকে দিতে হবে না। তো একটা সুবিধা দিচ্ছে মালিক, একটা বাড়তি সুবিধা দিচ্ছে। এই সুবিধা দেওয়ার সময় তাহলে সে বাড়তি কত দিল, নিজে যেটা দিচ্ছে ওই সেটাই কি দুইটা পার্থক্যটা ওই সেটা নিজের খরচ হিসেবে চলে যাবে, আর মালিক যেটা দিছে ওই পোর্শনটুকুই তার ইনকাম হিসেবে অ্যাড হবে, পারকুইজিটের সাথে এই আবাসন সুবিধা হিসেবে অ্যাড হবে। এটা সম্পূর্ণ অনুমান নির্ভর। তবে গাড়ি সুবিধার ক্ষেত্রে ডিফাইন করা আছে, আগে 2টা ছিল, এখন সেক্ষেত্রে করছে 4টা। হ্যাঁ, আগে 1500 থেকে 2500 একটা ছিল, 2500 উপরে গেলে আরেকটা ছিল, এখন এটাকে 4টা ভাগ করে স্ল্যাব বাড়িয়ে দিয়েছে। প্রথম স্ল্যাব, আপনাকে যদি আপনার প্রতিষ্ঠান থেকে একটা 1500 সিসির গাড়ি দেয়, সেটা জন্য আপনার ইনকাম হিসেবে দেখাইতে হবে পারকুইজিট হিসেবে 15,000 টাকা প্রতি মাসে, বছরে 1,80,000 টাকা। যদি সেই গাড়ির সিসি 15,000 টাকা 1500 সিসি ক্রস করে 1500 থেকে 2,000, তখন মাসিক 20,000 টাকা হিসেবে কাউন্ট করতে হবে। 2,000 থেকে 2,500 হইলে সিসি 30,000 টাকা হিসেবে কাউন্ট করতে হবে, আবার 2,500 উপরে দিলে 50,000 টাকা হিসেবে কাউন্ট করতে হবে। আগে ছিল 10,000 আর 25,000, এখন সেটা হয়ে গেছে 50,000 টাকা পর্যন্ত। অন্যান্য সুবিধা, অন্য কোনো পারকুইজিট ভাতা বা সুবিধা। পারকুইজিট ভাতা বা সুবিধার আর্থিক মূল্য এবং ন্যায্য বাজার মূল্য, দুইটার মধ্যে যেটা হবে। ধরেন কি আপনাকে একটা ল্যাপটপ দিল, ঠিক আছে, গিফট করলো, সেটা আপনার ওই সুবিধা হিসেবে চলে আসবে, এটার বাজার মূল্য বা ধরে চলে আসবে। বা আরো কি দিতে পারে, স্যাম্পল হিসেবে বিভিন্ন জিনিস দিতে পারে প্রতিষ্ঠানে, সেটাও চলে আসতে পারে। তো অন্য কোনো পারকুইজিট ভাতা বা সুবিধার মধ্যে আরো আছে, কর্মচারী যে ধরনের সুবিধা পান তা সরাসরি বেতন বা মজুরির অংশ নয়, তবে তার চাকরি বা কর্মক্ষেত্র থেকে প্রাপ্ত অতিরিক্ত সুবিধা হিসেবে গণ্য হয়। এগুলোর আর্থিক মূল্য বা ন্যায্য বাজার মূল্য নির্ধারণ করা হয়, যা কর্মচারীর আয়ের অংশ হিসেবে বিবেচিত হয় এবং করযোগ্য হতে পারে। যে মিস্টার এক্স এর নিয়োগকর্তা একটি মোবাইল ফোন প্রদান করেছেন যার বাজার মূল্য 50,000 টাকা, এটি তার আয়ের অংশ হিসেবে কি মূল্যায়ন হবে। ধারা 33 শেষ। কর্মচারী শেয়ার স্কিম হইতে অর্জিত আয় নির্ধারণ। তাহলে একটা গেল পারকুইজিট, একটা গেল মানে মূল বেতন বা আনুষঙ্গিক, তারপর পারকুইজিট, এবার হলো শেয়ার স্কিম। ওই যে আমরা উপরে পড়ে আসছিলাম যে কয়েকটা শেয়ার স্কিম, এটা একটু বিস্তারিত আছে, এটাতে মানে অনেকগুলো তথ্য আছে। কর্মচারী শেয়ার স্কিম বলতে বোঝায় একটি নির্দিষ্ট চুক্তি বা ব্যবস্থাপনা যার মাধ্যমে কোম্পানি তার কর্মচারী
দেরকে বা তাদের পক্ষে ট্রাস্টের মাধ্যমে শেয়ার বা শেয়ার অর্জনের অধিকার প্রদান করে। চাইলে ওই যে জিপি যেমন বললাম ডিরেক্টলি দিয়ে দিল, আপনাকে শেয়ার দিয়ে দিল তাদের এমপ্লয়িকে, সে ওই বাজার মূল্য ধরে এটা অ্যাড করে নিল। তো এর বাইরেও অনেকগুলো ব্যতিক্রম হইতে পারে। কি কি ব্যতিক্রম হইতে পারে? কোনো কর্মচারী বা সহযোগী কোম্পানি কোনো কর্মচারীকে শেয়ার বা শেয়ার অর্জনের অধিকার ইস্যু করে দিল, জিপি দিয়ে দিল, কাজ শেষ, 100 শেয়ার দিল, 100 টাকা করে 10,000 টাকা পেয়ে গেল। ভিন্নভাবে দিতে পারে, একটি ট্রাস্টির কাছে শেয়ার বা শেয়ার অর্জনের অধিকার ইস্যু করতে পারে, পরে ট্রাস্টের চুক্তি অনুযায়ী কি কর্মচারীদের মধ্যে ডিস্ট্রিবিউশন করতে পারে। এখন আপনাদের প্রশ্ন আসতে পারে ট্রাস্টি কি আর ট্রাস্ট কি? ট্রাস্ট হলো একটা কি, এটা সংগঠনের মতো বা একটা সংগঠনই ধরেন আমরা প্রভিডেন্ট ফান্ড যেমন থাকে, ফান্ড থাকে একটা, এটাও একটা ট্রাস্ট গঠন করে। ট্রাস্ট গঠন করে ওই ট্রাস্টটা অন্য একজন থার্ড পার্টি পরিচালনা করে, বা কি নিজেরা একটা কমিটি গঠন করে অফিসারদের মধ্যেই, প্রতিষ্ঠানের মধ্যেই তারা এটা পরিচালনা করে। পরিচালনা করতে গিয়ে প্রতিষ্ঠান যেভাবে ইনস্ট্রাকশন দিবে সেভাবেই তা পরিচালনা করবে। যেমন একটা কমিটি করলো, কমিটি করে ট্রাস্ট করলো, একটা নাম দিল এই যে কি এবিসি ট্রাস্ট। তাদের কেন এই এমপ্লয়ীদের একটা বেনিফিট দিবে, যে শেয়ার দিবে। তো এই ট্রাস্ট গঠন করে এবং এটা পরিচালনা করবে একটা কমিটি গঠন করে দিল, বলল যে আমি প্রতি এমপ্লয়িকে এই সুবিধা দিতে চাই, বা 5,000 শেয়ার দিব, আমার 50 জন কি কর্মচারী আছে, আমি 5,000 শেয়ার দিব, এই 5,000 শেয়ার তাদের মধ্যে তুমি ডিস্ট্রিবিউশন করে দিবা এই শর্তাদির মাধ্যমে। এখন হইতে পারে যে তারা সিদ্ধান্ত নিল যে আমি ডিস্ট্রিবিউশন করে দিলে কি হবে আর ডিস্ট্রিবিউশন করে না দিলে কি হবে, যে আমি ডিস্ট্রিবিউশন করব না, ঠিক আছে, এটা রেখে দিব, রেখে এটা আমি ইনভেস্ট করব, ইনভেস্ট করে ওইখান থেকে যে টাকা ইনকাম হইব, ওই ইনকাম হওয়ার পরে তারপরে আমি তাদেরকে দিব, এটাও তারা করতে পারে। অথবা তারা কি ডিরেক্ট তাদেরকে দিয়েও দিতে পারে। তো এটাই যে ট্রাস্ট গঠন করে তারপর এই ট্রাস্টিদের সিদ্ধান্তের মাধ্যমে তাদেরকে দিবে। তো যেটাই করুক, যখন একজন এমপ্লয়ি বেনিফিটেড হবে, যেই টাকাটা এখান থেকে বেনিফিটেড হবে সেই টাকাটা তার স্যালারি ইনকাম হিসেবে দেখাইতে হবে। কর্মচারী শেয়ার স্কিমের অধীনে শেয়ার প্রাপ্ত হইলে শেয়ার প্রাপ্তির বৎসরে ক মাইনাস খ নিয়মে আয় চাকরি হইতে আয়ের সহিত যোগ হইবে। অনেক সময় ওই যখন শেয়ার ইস্যু করে তখন ওই প্রতিষ্ঠানের মালিক বলে যে এই শেয়ারের মূল্য আছে 100 টাকা, তুমি 50 টাকা দিবা আর আমি 50 টাকা তোমাকে সুবিধা দিব। তার মানে এই যে 100 টাকা শেয়ার কিনতে যায় তার কি হইতেছে, 50 টাকা খরচ হইতেছে। তো এই 50 টাকা গেলে যে বাকি 50 টাকা থাকে এটাই তার আসলে কি লাভ। তো এই লাভটাই মানে শেয়ারিং এই চাকরিতে আয় হিসেবে দেখাইতে হবে। উপধারা 2 এ বর্ণিত শেয়ার অর্জনের ব্যয় বলিতে নিম্ন বর্ণিত ব্যয়সমূহ যোগফল বুঝাইবে। ওই যে সে যে 100 টাকা শেয়ার কিনেছে, দিয়েছে কত 50 টাকায়, 50 টাকাই তার কি শেয়ারের ব্যয়। কর্মচারী শেয়ার স্কিমের অধীন শেয়ার অর্জনের প্রাপ্ত অধিকার বা সুযোগ কর্মচারী বিক্রয় বা হস্তান্তর করিলে চাকরি হইতে আয়ের সহিত ক মাইনাস খ নিয়মে আয়যোগ্য হইবে, যেখানে ক হইল শেয়ার অর্জনের অধিকার বা সুযোগ বিক্রয় বা হস্তান্তর মূল্য, খ হইল শেয়ার অর্জনের অধিকার বা সুযোগ আদায়ের পরিশোধিত মূল্য। এটা কেমন? যেমন মিস্টার এক্স একটি কোম্পানির কর্মচারী হিসেবে শেয়ার ক্রয়ের একটি অধিকার পেয়েছেন এবং এই অধিকার অর্জনের জন্য তিনি 20,000 টাকা প্রদান করেছেন। কিছুদিন পরে তিনি এই অধিকারটা আরেকজনের কাছে বিক্রি করে দিলেন, বিক্রি করে কত বিক্রি করলেন, 50,000 টাকা। তাহলে এই যে কিনলেন 20,000 টাকা দিয়ে, বিক্রি করলেন 50,000 টাকা, বাড়তি যে গ্যাপটা 30,000 টাকা, এটাই তার আয়। মানে এটা কখনো অনেক সময় কি ওই যে প্রতিষ্ঠানগুলো ডিক্লেয়ার করে যে আমি এত কি শেয়ার দিব, তোমরা এত টাকা করে আগে অ্যাডভান্স বুকিং দাও, হ্যাঁ, তারপর তোমাদেরকে শেয়ার ইস্যু করব। তো সেই ধরেন এই অ্যাডভান্স বুকিং দিল 20,000 টাকা, পরে পাইছে 50,000 টাকা, মানে শেয়ার পাইছে, পায়া সে আরেকজনের কাছে এটা দিয়ে দিছে, শেয়ারটা হস্তান্তর করে দিছে, এখান থেকে যে প্রফিটটা আসছে সেটাই। এই 4টা থেকে এই আর কি ইনকাম গুলো জেনারেট হইলে সেগুলো বেতন খাতে আয় হিসেবে গণ্য হয়। এখন এই যে বেসরকারি ক্ষেত্রে এবং সরকারি ক্ষেত্রে যে একটা পার্থক্যও আছে।
কারণ সরকারি চাকরিজীবীর ক্ষেত্রে একটু সুবিধা বেশি দেয়া আছে, বেসরকারি চাকরিজীবীর ক্ষেত্রে একটু কম সুবিধা দেয়া আছে। বেসরকারি চাকরিতে কোন কোন আয়টা আহ, সম্পূর্ণ আয় হিসেবে গণ্য হবে আর কোনটা গণ্য হবে না, একটু সুবিধা আছে। এখানে এই যে অনেকগুলো দেয়া আছে হেড, এগুলোর মধ্যে কয়টা হলে 31টা হেড আছে, এই 31টার মধ্যে কয়টা ইনকামের মধ্যে আসবে না। পেনশন আসবে না, এটা পুরোটাই করমুক্ত। তারপরে গ্র্যাচুইটিও আসবে না। পেনশন তো সবাই বুঝতে পারি, গ্র্যাচুইটি হয়তো সবাই নাও বুঝতে পারি। গ্র্যাচুইটিটা হলো একটা প্রতিষ্ঠানে আপনি যতদিন চাকরি করবেন, যত বছর চাকরি করবেন, তত বছরের লাস্ট যখন আপনি রিটায়ারমেন্টে যাবেন, তখন যে বেসিক থাকে, ওই বেসিকটার যত বছর চাকরি করছেন কতটা বেসিক আপনাকে দিবে, এটা হলো গ্র্যাচুইটি। ধরেন আমি একটা প্রতিষ্ঠানে 20 বছর চাকরি করছি, আমার লাস্ট বেসিক ছিল 1 লাখ টাকা, তাহলে 1 লাখ গুণ 20, এই 20 লাখ টাকা আমি পাবো। আর এটা সর্বোচ্চ একটা পরিমাণ দেয়া আছে 2.5 কোটি টাকা পর্যন্ত আমি এই সুবিধা পারবো। এর বেশি যদি গ্র্যাচুইটি পাই তাহলে এটা সুবিধা পাবো না, বাকিটা ট্যাক্সেবল। বিশেষ ভাতা, এই যে একটু আগে আমরা দেখলাম যে আমার কনভেন্স, তারপরে ফুড অ্যালাউন্স, এগুলো দিলে এর মধ্যে আসবে না, এটা অব্যাহতি সুবিধা পাবে। ভবিষ্যৎ তহবিলের সুদও অব্যাহতি সুবিধা পাবে। আর আরেকটা আছে, ওই যে যখন কোনো ইনসিডেন্টের কারণে, অ্যাক্সিডেন্টের কারণে অসুস্থতা, ওই যে কিডনি ক্যান্সার, এই সমস্ত কাজে যেটা আসে, অসুস্থতার কারণে যে টাকাটা পায় সেটাও অব্যাহতি। তো বেসিক্যালি 31টার মধ্যে এই 4টা সুবিধাই পায়, বাকি সবই ট্যাক্সেবল ইনকাম। এটার একটু পরিবর্তন হবে। এখন এই রিলেভেন্ট আমাদের এই আর কি কি এসআরও বা আর কি কি আছে, বেসরকারি চাকরির ক্ষেত্রে আমরা যে ওই যে 1/3 সুবিধা পাই, সেটা কোথা থেকে পাই? ষষ্ঠ তফসিলের অংশ 1-এর 27 নম্বর উপধারা থেকে আমরা এই সুবিধা পাই, যে 1/3 বা 5 লাখ টাকা, দুইটার মধ্যে যেটা ছোট সেটা। আর সরকারি চাকরিজীবীর জন্য যে বেসিক পায় আর বোনাস পায়, অন্য কিছু আসে না, বা আরো কিছু আসে একটা, মানে অন্য কোনো হেডই যখন মানে অ্যালাইন না করতে পারে, ওইটা হচ্ছে ট্যাক্সেবল ইনকাম হিসেবে ধরে নেয়। তো এটা বাকি সবই কিন্তু মওকুফ, মানে ট্যাক্স এক্সাম্পটেড। এছাড়া এই এই চাকরি ক্ষেত্রে, ইনকামের ক্ষেত্রে আর কি সুবিধা আছে? এটা বিনিয়োগ সুবিধা আছে, হ্যাঁ। সেকশন 78 অনুযায়ী, আমরা এটা সবাই কম বেশি জানি, প্রথম দিনও আলোচনা হয়েছিল, এই তার প্রকৃত ইনভেস্টমেন্টের 15% অথবা ট্যাক্সেবল ইনকামে 3% অথবা 10 লাখ টাকা, তিনটার মধ্যে যেটা ছোট সে এই সুবিধাটা পায় রেয়াত হিসেবে। তার ট্যাক্স লায়াবিলিটি এটার ফলে কমে যায়। এই এই চাকরির সাথে এগুলো কানেক্টিভিটি আছে, এগুলো লাগে। এর বাইরে এই ক্ষেত্রে হেডের সাথে আর কিছু বেসিক্যালি নাই যেটা ইম্প্যাক্ট আছে। তারপর আমরা প্র্যাকটিস করব। এখন এই টপিকস নিয়ে আপনাদের কোনো বিষয় জানা থাকলে বলতে পারেন, তারপর আমরা কয়েকটা প্র্যাকটিস আছে। দাদা আমার দুইটা জিনিস জানার আছে আর কি। প্রথমত বলেন। বলবো দাদা? হ্যাঁ হ্যাঁ, শিওর। আচ্ছা, প্রথমত ওইখানে যে মানে আমাদের চিকিৎসা সংক্রান্ত যে বিষয়গুলো লেখা আছে, যে যকৃত কিডনি প্রতিস্থাপন, হ্যাঁ, সেই ক্ষেত্রে আমি মনে করেন একজন সরকারি কর্মচারী, এখন আমার মনে করেন বড় রকমের জ্বর হলো বা করোনা হলো বা এই ধরনের কিছু একটা হলো, তো ওইখানে আমাদের তো মানে চিকিৎসা ভাতা কল্যাণ তহবিল আছে, ওই কল্যাণ তহবিল থেকে আমি কিছু ক্লেম করতে পারি, হ্যাঁ। তো ক্লেম করার ক্ষেত্রে ওই আয়টা কি হবে তাহলে? ওটা ট্যাক্স ফ্রি, ট্যাক্স ফ্রি। ট্যাক্স ফ্রি হবে এটা?
আচ্ছা আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে এই যে বর্তমানে যে আমাদের 15% দিল গভর্নমেন্ট থেকে, যে মানে যেটা আর কি, ওইটা আসলে আমাদের এখানে কি নামে এখানে ট্রিটমেন্ট হবে এখানে? বিশেষ 15% দিলে প্রণোদনা, হ্যাঁ বুঝি বিশেষ নাই। ও প্রণোদনা বা আচ্ছা, এটা আর কি। ওইটা তো এই জানি গত বছর এই ডিয়ারনেস অ্যালাউন্স, ইনকাম ট্যাক্সে ডিয়ারনেস অ্যালাউন্স, ডিয়ারনেস অ্যালাউন্স, এটা ট্যাক্স ডিএনএস এখানে একটা এসআরও আছে, আপনি আপনাদেরকে দিয়ে রাখবেন। এই এসআরওটাতে একবারে ক্লিয়ার করা আছে। বেশ কিছু কনফিউশন সৃষ্টি হয়েছিল, তখন এই এসআরওটার মাধ্যমে কার্ডটা আসবে, যেমন এই যে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, অটোনোমাস বডি, এগুলো নিয়ে তারপরে আধা সরকারি আধা বেসরকারি, তাদের ইনকামটা আসলে কোন সুবিধাতে পড়বে, কারণ বেসরকারির জন্য একরকম সুবিধা, সরকারির জন্য একরকম সুবিধা। তো এই যে দুইটা, কিন্তু এর বাইরেও তো অনেকগুলো বডি আছে, তাই না? অটোনোমাস বডি আছে, তারপরে এই যে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান আছে। তো এগুলোর ক্ষেত্রে তখন কি হবে? তো এটা নিয়ে কনফিউশন অ্যারাইজ করার কারণে, এবং ব্যাংক, হ্যাঁ, ব্যাংকগুলো সোনালী ব্যাংক মানে লিমিটেড প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠানে বাট লিমিটেড, দুইটা কম্বিনেশন। তো তারা কি আদৌ সরকারি? তো এই সমস্ত ইস্যুতে এই এসআরওটার মাধ্যমে ক্লিয়ার করছে কে কোন সুবিধা পাবে, কে কোন সুবিধা পাবে না। আপনাদেরকে এসআরওটা দিয়ে রাখবো, দেখলে আপনারা মানে বুঝতে পারবেন। তাহলে কি যেটা যে 15% দিল, এটা তো আমাদের স্পেশাল বেনিফিট না, এটা হচ্ছে ডিআরএস অ্যালাউন্সে না যাবে। না, ডিআরএস অ্যালাউন্স, এটা ট্যাক্স এক্সামটেড। আচ্ছা ঠিক আছে দাদা, ডিআরনেস এই কি দুইটাই বলতে ছিল আমার দাদা? জানা। ডিআরনেস অর্থ কি? মহার্ঘ ভাতা, যখন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি মানে আয়ের চেয়ে ব্যয় বেশি হয়ে যায়, তখন একটা সুবিধা দেয়, হ্যাঁ, মহার্ঘ ভাতা। দাদা সারচার্জ নিয়ে একটু বলবেন 2 মিনিট? সারচার্জ, হ্যাঁ সারচার্জ। আচ্ছা, সারচার্জ নিয়ে তো আমরা এমনি আসবো, ট্যাক্স কম্পিটিশনে। সারচার্জ তো দুই ধরনের আছে, হ্যাঁ, একটা হলো অ্যাসেটস এর উপর আছে, তিন ধরনের। একটা অ্যাসেটস এর উপর, একটা ওই যে ধূমপানের উপর, আবার ওই যে মোবাইলের পরিবেশ সারচার্জও আছে। তো যদি অ্যাসেটস এর উপর ধরি, ধরে আপনার যখন রিটার্ন সাবমিট করবেন, আপনার যদি নেট অ্যাসেট 4 কোটি টাকা ক্রস করে 10 কোটি টাকা পর্যন্ত হয়, তাহলে আপনার ট্যাক্সেবল যে অ্যামাউন্ট আসে, ট্যাক্স যে অ্যামাউন্টটা আসে তার 10%। অথবা আপনার যদি একাধিক গাড়ি থাকে, প্রাইভেট কার, হাই স্নুহা, এই টাইপের গাড়ি থাকে, তখনও আপনার ট্যাক্স, নেট ট্যাক্সের 10%। অথবা 8,000 আয়তন বিশিষ্ট বাড়ি থাকলে তখনও আপনার নেট ট্যাক্সের 10% সারচার্জ দিতে হবে। এটা অ্যাসেটস এর উপর। আর ওইগুলো তো আলাদা। গাড়ির জন্য পরিবেশ সারচার্জ নেয়, সেটাও সিসি অনুযায়ী ডিফাইন করা। তারপরে যারা বিড়ি সিগারেট বিক্রি করে, ওটা 2.5%। আবার ইউনিভার্সিটি আছে, শর্ত সাপেক্ষে তাদেরও 2.5% যোগ হয়। তারপরে মোবাইল ফোন কোম্পানি, তাদের যোগ হয়, ওগুলো আলাদা আলাদা। ঠিক আছে, দাদা আমি থ্যাংক ইউ। রকম বলছিলাম, আমার কিছু কোশ্চেন ছিল। কিছু কয়টা বলেন, 3টা। সবাই সুযোগ দিয়েন। হ্যাঁ, হ্যাঁ, একদম রিলেভেন্ট মানে এই টপিকের সাথেই। আমি প্রথম যে জানতে চাইবো সেটা হচ্ছে রেসিডেন্ট স্ট্যাটাসের ব্যাপারটা নিয়ে। সে একজন বাংলাদেশি লোক, তার পাসপোর্ট আছে, এনআইডিও আছে, বাট সে দেশের বাইরে থাকে, সে ইউরোপ কান্ট্রিতে বা কোথাও অনেক বছর ধরে, 3-4 বছর ধরে। তো বেসিক্যালি তার বাংলাদেশে আসেও কম, বাট বাংলাদেশে তার ওরকম কোনো ইনকাম নেই, সব ইনকাম দেশের বাইরেই, এবং সে তো দেশের বাইরে ট্যাক্স রিটার্ন সাবমিট করতেছে। তাহলে সে কি আসলে রেসিডেন্ট স্ট্যাটাসে পড়বে কিনা, বা তার বাংলাদেশে না স্ট্যাটাস কি থাকলে, হবে? বাংলাদেশে যদি নাই আসে, সে কিভাবে করবে ওইখানে থাকলে? বলছে কি আচ্ছা, বেসিক্যালি তাহলে আপনি, তার এনআইডি বা পাসপোর্ট দিয়ে তার স্ট্যাটাসটা নির্ধারণ হচ্ছে না। না না, এই নিবাসী অনিবাসীর ক্ষেত্রে এটা কিন্তু পার্থক্য আছে। অ্যাকচুয়ালি সে বাংলাদেশের নাগরিক, হ্যাঁ, নাগরিক এক জিনিস, আর আবাসিক অনাবাসিক ওইটা কিন্তু আরেক জিনিস। আচ্ছা 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 আচ্ছা, ওটা দেশে থাকার উপর নির্ভর করতেছে, সে ওই দিনটা ছিল কিনা নিবাসী বাংলাদেশে। হবে না অনিবাসী হবে, কারণ এখানে নিবাসী। ট্যাক্স কম্পিটিশনের ক্ষেত্রে অ্যামাউন্টটা একটা ভেরি করতেছে, সেই জন্য। জি, আচ্ছা আচ্ছা আচ্ছা। দেন সেকেন্ড কোশ্চেন হচ্ছে পারকুইজিট নিয়ে দাদা। সেটা হচ্ছে অনেকে তো অফিস থেকে গাড়ি পায় বা ফ্লাইটের সুবিধা পায়। সে যদি ওই কোম্পানি তাকে যারা দিচ্ছে, সে হয়তো 50% ওয়েভ করে দিচ্ছে গাড়ি ভাড়া, বা 50% ফ্লাইটের ভাড়া দিচ্ছে, ওই এমপ্লয়ি বাকি 50% দিচ্ছে। এখন কোম্পানি যারা দিচ্ছে সেটা সে যদি না দেখাইতে চায় তার ট্যাক্স রিটার্নে, এটা কি কোনো ঝামেলা আছে কিনা, বা এটা আদৌ কোনো ইম্প্যাক্ট আছে কিনা? সে দেখাচ্ছে না তার রিটার্নে। এমন ক্রিটিক্যাল প্রশ্ন এখানে করলে হবে? আচ্ছা, এটা তো
আপনি আপনার যদি হোয়াইট মানি করতে চান আপনাকে অবশ্যই দেখাইতে হবে। এখন ফাঁকি দেওয়া তো এটা ভিন্ন ভিন্ন জিনিস, জি যার জি যার জি, ইনকামের উপর ডিপেন্ড বুঝতে করে। পারছি বুঝতে পারছি। আমি আশা করি বুঝতে পারছি ক্লিয়ার। দাদা। হ্যাঁ, হ্যাঁ ক্লিয়ার। আরেকটা হচ্ছে তাদের রিকগনাইজড প্রভিডেন্ট ফান্ড। একটা এমপ্লয়ি একটা প্রতিষ্ঠানে 5 বছর ছিল, সে 5 বছর থাকার পরে সে কোম্পানি চলে গেল। এখন তার কন্ট্রিবিউশন ছিল 1 লাখ, কোম্পানি কন্ট্রিবিউশন ছিল 1 লাখ, মানে দুজনে 2 লাখ, এবং 10,000 টাকা দাদা সে ইন্টারেস্ট হিসেবে পেয়েছে। মানে টোটাল সে 2,10,000 টাকা রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড থেকে পেলো। তাহলে পুরোটাই কি বেসিক্যালি তাহলে তার ট্যাক্স এক্সেম্পটেড হবে? এটা নিয়ে আমরা সামনে আলোচনা করবো। যাই হোক বলি, আপনি যখন ইনকাম ডিক্লারেশন করতেছেন এটার কম্পিটিশনটা তখনই চলে আসতেছে। কিভাবে আসতেছে? আপনি যখন ইনকাম দেখান মাসে মাসে বছর শেষে, সে 5 বছর ছিল, 5 বছর তো তার ইনকাম হিসেবে ট্রিট হয়ে গেছে। ধরেন মালিক যখন যে টাকাটা দিছে, যে এখানে বলা আছে না যে প্রভিডেন্ট ফান্ডে মালিক যেটা দেবে তার আয় হিসাবে গণ্য হবে, তো তখন হিসেবে তো গণ্য আয় হবে, হিসাবে হ্যাঁ। গণ্য হয়েই গেছে। তা 5 বছর জি, যেটা দিচ্ছে সেটা আপনার ইনকামের মধ্যে অলরেডি অ্যাড হয়ে রয়েছে। এটা আবার জমা হয়েছে অ্যাড হয়ে কোথায়? আছে। আপনার অ্যাসেট লাইবিলিটিস পার্টে একটা হেড আছে প্রভিডেন্ট ফান্ড, ওই হেডে ওই টাকাটা জমা হয়েছে। তাহলে বাড়তে পাইছেন কেউ কত? মাত্র 10,000 টাকা। এই জি, প্রভিডেন্ট ফান্ডের ইন্টারেস্টের উপর কোনো কি নাই, ট্যাক্স নাই। ওই 10,000 টাকায় ওকে ওই বছরে শুধু ইনকাম দেখাবে, ওকে বাকি ওকে ওই ওকে টাকা অলরেডি ওকে দাদা, অ্যাড হয়েছে। ঠিক আছে, আন্ডারস্টুড আন্ডারস্টুড দাদা, থ্যাংক ইউ। থ্যাংক জি, আমার এই যে এই প্রভিডেন্ট ফান্ড নিয়ে একটা প্রশ্ন আছে। ইউ। জি জি, প্লিজ। আচ্ছা, ওই প্রভিডেন্ট ফান্ডের উপর যে ইন্টারেস্টের যে অ্যামাউন্টটা, এটা কি মানে এমপ্লয়ার কন্ট্রিবিউশনে আমি কি শুধুমাত্র ওই যে প্রিন্সিপাল অ্যামাউন্ট দেখাবো, না প্রিন্সিপাল উইথ ইন্টারেস্ট? ইন্টারেস্ট কি আপনাদের প্রতি বছর দেয়? হ্যাঁ, হ্যাঁ, জি জি জি, দেয়। ওকে, তাহলে ওকে। ধরেন এই গত অর্থ বছর যেটা গেল, এখন আমরা এটা সাবমিট করব। ধরেন হুম, আপনার যদি বেসরকারি প্রতিষ্ঠান, তাই তো? জি 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 ওকে, তাহলে আপনারও কন্ট্রিবিউশন ছিল, আপনার প্রতিষ্ঠানেরও কন্ট্রিবিউশন ছিল। ধরেন জি, আপনার ছিল 1,000 টাকা মাসে, আপনার প্রতিষ্ঠানের ছিল 1,000 টাকা মাসে, তো দুইটা তো প্রিন্সিপাল অ্যামাউন্ট, এটা নিয়ে তো কোনো ডাউট নাই। না ডাউট নাই। ওকে, তাহলে ইন্টারেস্টটা পুরোটা যা অত বছরে যেইটুকু অ্যাড হয়ে যাবে আপনাকে সার্টিফিকেট দিবে, ওইটাও ট্যাক্স ফ্রি হিসেবে দেখিয়ে দিবেন প্রভিডেন্ট না, ফান্ড হেড। আমি ইনকামে কোন অ্যামাউন্টটা দেখাবো, প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট? ইন্টারেস্ট, না না, ইন্টারেস্ট তো, ইনকাম তো ইন্টারেস্টটাই। মালিক যেটা দিচ্ছে সেটা তো আপনার ওই স্যালারি ইনকাম হিসেবে আসতেছে। সেই সাথে ওইখানে আরেকটা হেড আছে যেটা ইন্টারেস্ট পাবেন, সেটাও আরেকটা হেড আছে, ইন্টারেস্ট অফ প্রভিডেন্ট ফান্ড। হ্যাঁ, ওইখানে দেখাবেন। আচ্ছা আচ্ছা, মালিক যেটা দিচ্ছে এটা তো ডিরেক্ট স্যালারি, প্রভিডেন্ট ফান্ড পারপাস। হুম হুম, ইন্টারেস্টটা আরেকটা হ্যাঁ, আলাদা হেড, ওইখানে দেখাবেন শুধু ইন্টারেস্টটুকু। আর আপনার পোর্শন তো আর না, ইনকাম না, আপনার পোর্শন কি একটা অ্যাসেটে পরিণত হইতেছে। হুম, জি জি জি, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। জি, এটা আমরা যখন ওই যে আরো একটু প্র্যাকটিক্যালি দেখবো, সে আরো ক্লিয়ার হয়ে যাবেন। আর দাদা আমরা কি নেক্সট ক্লাস থেকে কি ম্যাথ পাবো? ম্যাথ, এখনই তো ম্যাথ করব, মানে আপনাদের প্রশ্ন ঠিক করবো আছে, শেষ হলে ম্যাথে যাব। স্যালারি ঠিক ইনকাম আছে। কিভাবে আমরা দেখাবো। তাহলে শুরু করি, আমরা ম্যাথ শুরু করি। এখানে 6টা ম্যাথ আছে, সবগুলো হলো স্যালারি ডিপেন্ডেন্ট। মিস্টার এক্স একটি কোম্পানিতে চাকরি করেন, তার প্রাপ্ত সুবিধাসমূহ নিম্নরূপ: মাসিক মূল বেতন 50,000 টাকা, বাড়ি ভাড়া 20,000 টাকা, চিকিৎসা ভাতা 5,000 টাকা, যাতায়াত ভাতা 5,000 টাকা। এছাড়াও নিয়োগকর্তা মূল বেতনের 10% রিকগনাইজড প্রভিডেন্ট ফান্ডে জমা দেন। 24-25 আয় বছরে তার মোট আয় নির্ণয় করুন। তা আমাদের এই ইনকামটা কোন হেডে ইনকাম হিসেবে আমরা দেখাবো? চাকরি থেকে প্রাপ্ত আয়। বেতন হতে আয়। দ্বিমত আছেন কে? আমাদের হেডস অফ ইনকাম কিন্তু 7টা। হ্যাঁ, এই 7টার মধ্যে এখানে কিভাবে দেখাবো? দুইটা আছে, একটা বাড়ি ভাড়া, একটা ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট।
চাকরি হতে হবে। এখানেও কনফিউজ হয়ে গেলেন আপনারা? চাকরি হতে এটা তো সম্পূর্ণ চাকরি হতে হয় স্যার, এখানে বাড়ি ভাড়া তো নাই। এই বাড়ি ভাড়া এত নাই। সাজেদুর রহমান ভাই, আপনি কনফিউজ হলেন কেন সেটা বলেন। এটা টোটালি ইনকাম ভাই ফ্রম আমি তো স্যালারি। কনফিউজ হই নাই। এক নাম্বারটা এই হচ্ছে বাড়ি ভাড়া টোটালি। বললেন? না না ভাই, আমি বলি না, অন্য ভাই বলছে। ও, কেউ বললো? তাহলে আমি তো সাউন্ড কয়েকজনে করছে, তো এটা পুরোটাই জাহিদ চাকরি ভাই হইতে বলছে আয়ের। পুরোটা বেতন খাতায়। হ্যাঁ, চাকরি হইতে আয়ের মধ্যেই পড়বে, কারণ আমরা আজকে আলোচনা করতেছি পুরোটাই চাকরি হইতে আয়ের, তো এখানেই আসবে। রিকগনাইজড প্রভিডেন্ট ফান্ড ইংরেজিতে বলে, ওই ইংরেজিতে এটা পুরোটা আরপিএল। বলে, কিন্তু সংক্ষেপে বলে আরপিএফ। হ্যাঁ, চিকিৎসা ভাতা 5,000 গুণ 12, 5,60। আমরা এটার পরে একবারে রিটার্ন সিস্টেমও একটু দেখবো কিভাবে এন্ট্রি দিতে হয়, এবং ম্যানুয়াল রিটার্নও কিভাবে এন্ট্রি দিতে হয় তাও একটু দেখবো। এটা অ্যামাউন্ট কত হবে বলেন তো? রিকগনাইজড প্রভিডেন্ট ফান্ডে 10%। এটা মূল মূল বেতন ইনটু 10%। 60,000 টাকা হবে। 5,000, 10%, 50,000, 10%, 5,000 গুণ 12, 60,000 টাকা। আর কিছু নাই, বোনাস টোনাস এখানে দেয় নাই, না থাকলে নাই। এখন আমরা যোগ করি। তিন ছয় 18, 1,80,000, আর 2 লাখ, 4,20,000, 10,20,000। কারো কেউ যদি পারেন যোগ করেন, ভুল হয়েছে কিনা। মোট আয় 10,20,000। যোগফল কি ঠিক আছে? আচ্ছা, ধরে নিলাম ঠিক আছে, ভুল ঠিক হইলেও আছে পারে। দাদা। ঠিক আছে দাদা। এটা তার মোট ইনকাম একটা, এটা সিম্পল, একেবারেই সিম্পল। আর একটা দেখি। মিস্টার রহিম একটি কোম্পানিতে চাকরি করেন, তার প্রাপ্ত সুবিধাসমূহ নিম্নরূপ: মাসিক মূল বেতন 60,000 টাকা, বাড়ি ভাড়া 30,000 টাকা, চিকিৎসা ভাতা 5,000 টাকা, অফিসে আসা যাওয়ার সহ ব্যক্তিগত চলাচলের সুবিধাতে একটি 15 সিসি গাড়ি দিয়েছে, তার 2টি সন্তানের শিক্ষা খরচ বাবদ মাসে 10,000 টাকা প্রদান করে। এছাড়া প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী সকল এমপ্লয়িকে মূল বেতনের 10% রিকগনাইজড প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে জমা করে। তাহলে এটা এখানে একটা নতুন স্যার মনে হয় পার্কেজিটটা, তাই তো স্যার? রাইট, 60,000। আগে এগুলো একটু প্র্যাকটিস করি, তারপরে আমরা রিটার্ন সিস্টেমে যাব। 12,72, 7,20,000 টাকা।
তারপরে বাড়ি ভাড়া 30,000, 3 × 36, 3,60,000, 5,000 টাকা হলো চিকিৎসা ভাতা, 5 × 12 60। তারপরে হয়েছে তার গাড়ি দিয়েছে, যাতায়াত ভাতা নাই, পার কিলো। তাহলে আমাদের এখন জানতে হবে কি যে 1500 সিসি গাড়ি দিলে কত করে দিবে, এটা জানতে হবে না? 15,000। জানতে হবে তো, কারণ এখানে কিন্তু অ্যামাউন্ট লিখে নাই। মানে আমরাও সেম কেসই পাবো প্র্যাকটিক্যালি যখন যাবেন, যে একজন ট্যাক্স পেয়ার বলে আমাকে একটা গাড়ি দিছে, ওইটাই বলবে আমার একটা গাড়ি সুবিধা পাচ্ছি। তাহলে ভাই আপনাকে গাড়ি কত সিসি দিছে, তো সেটা জানবেন। সেটা জানলে তারপরে হলো ওই সিসি বসাইলেই রিটার্ন সিস্টেমে অটোমেটিক্যালি 15,000 করে অ্যাড হয়ে যাবে। আর ম্যানুয়ালি যখন করবেন আপনাকে ওটা জেনে এটা বসাইতে হবে। 15,000 12 1,80,000। এই যে গাড়ি 1500 সিসির গাড়ি দিয়েছেন, এবার আরো বেশি হবে, এবার 15,000, আগে তো 12,000 আগে 10,000 ছিল, 2,500 পর্যন্ত। 15,000, 1,20,000, 1,20,000, এবার হলো দুইটা সন্তানের জন্য শিক্ষা খরচ দিছে, হ্যাঁ, গাড়ি নেবে না, এডুকেশন। ভাই শিক্ষা খরচ প্রতি মাসে 10,000 টাকা করে। আর প্রভিডেন্ট ফান্ড মূল বেতনের 10%, 60,000 টাকা, 6,000 টাকা। এখানে কত হয়েছে একজন যোগ করেন তো ভাই। 15,12,000। 15,12,000, 15 লাখ। এটা গ্রস ইনকাম আমরা বের করলাম, এটারও বের করলাম, এটারও বের করলাম। এখন আমাদের যদি আমরা ওই যে ষষ্ঠ তফসিল দেখি, ষষ্ঠ তফসিলে আমাদের কি একটা সুবিধা আছে। কি সুবিধা মনে আছে আপনাদের? মোট আয়ের 1/3 অথবা 5 লাখ টাকা 5 লক্ষ টাকা, যেটা যেটা ছোট, কম। হ্যাঁ, কম বা ছোট যাই বলি, সেটা সেই সুবিধা পাবে। অব্যাহতি। $10,20,000, কত টাকা হয়? 10,20,000 তিনটা পাচ্ছেন, 3,40,000, 3,40,000 অথবা এখন এটা কত হবে? 5 লাখ, 5 লাখ, which is lower, যেটি কম। ছোট যাহা কম। 50,000 হয়েছে এটা। থ্যাংক ইউ। আমি কিন্তু চোখে অনেক কম দেখি, এই যে ছোট লেখা টেখা মানে বুঝতে পারি না। আমার চশমার পাওয়ার কিন্তু অনেক। শুধু মুরব্বীদের মতো ওই পাওয়ার দেখাই না আর কি। 3,40,000, তাহলে তার ট্যাক্সেবল ইনকাম কত হবে? 10,20,000 থেকে 3,40,000 মাইনাস করে যেটা হবে এটাই। আয় এমনটা বলেন না, 6,80,000। 6,80,000, 6 লাখ না? 6,80,000। হ্যাঁ, তাহলে এই টাকার উপর তাকে ট্যাক্স দিতে হবে। কোন ধরেন আর কিছু নাই, তার ইনভেস্টমেন্ট নাই, এই টাকার উপর আমরা ডাইরেক্ট ট্যাক্স কম্পিটিশন করে ফেলবো। পরেরটাতে আসি, এক্ষেত্রে কত হবে? সেম, এটা আমরা কপি করে নিয়ে আসি।
এই ক্ষেত্রে শুধু পার কেজিটা বাড়বে। 15,20,000 12,000 12,000 ভাগ 3 দিলে কত আসে? 5,04,000 5,04,000 5,04,000 অথবা 5 লাখ। এই দুটোর মধ্যে ছোট কোনটা? 5 লাখ 5 লাখ ছোট। 2, 3, 4, 5 লাখ বাদ দিলে 10 লাখ 5,12,000 5,12,000 ক্লিয়ার তো? ক্লিয়ার। এই ট্যাক্সেবল ইনকাম তার rate। এখন এটার সাথে যখন যখন ইনভেস্টমেন্ট হবে তখন ইনভেস্টমেন্ট কনসিডার করব। একটাতে আমরা অ্যাড করে দেই, পরেরটাতে আছে কিনা দেখি তো ইনভেস্টমেন্ট। এখানে একটাতে ইনভেস্টমেন্ট অ্যাড করি। দাদা 10,12,000 মানে শূন্য একটু বেশি হয়ে গেছে। থ্যাংক ইউ। তার একটি সঞ্চয়পত্র ক্রয় করা আছে উক্ত অর্থ বছরে 3 লাখ টাকা। প্রকাশ। তাহলে তার এটা একটা ইনভেস্টমেন্ট সঞ্চয়। আমরা যদি 78 দেখি, ওইখানে যে শর্ত আবার তফসিল দেখি, দেখলে কি আমরা পেয়ে যাব ইনভেস্টমেন্ট পার্ট গুলো। ষষ্ঠ তফসিল। তো 3 লাখ টাকা সে এটা রেয়াতি সুবিধা পাবে। এখন রেয়াতি সুবিধা পাইতে হইলে ক্যালকুলেশন করতে হবে যে বিনিয়োগ সঞ্চয়পত্র। আমরা ফর্মুলাটাই এখানে বসিয়ে দিই। তাহলে কত হইলো আপনার ট্যাক্সেবল ইনকাম? করযোগ্য আয় গুণ 3%। প্রকৃত বিনিয়োগ প্রকৃত বিনিয়োগ গুণ 15%। হলো সর্বোচ্চ সীমা 10 লাখ টাকা। তাহলে এখানে প্রকৃত বিনিয়োগ কত? করযোগ্য আয় 10,12,000। 10 লাখ বের করেন। 10,12,000 গুণ 20%, 3%। 30,360। 30,360। 30,000 দাদা, 30,360। 2% পড়ে গেছে কিন্তু দাদা। 30,000, হ্যাঁ 300। আর প্রকৃত বিনিয়োগ কত ছিল? 3 লাখ টাকা। 45,000। আর 30,360।
এই যেটা তিনটার মধ্যে যেটা কম ছোট 30,360 কম রেয়াত বুঝছে 30,360 টাকা। তাহলে তার এখন কি কত, হ্যাঁ ট্যাক্স কত আসবে সেটা ক্যালকুলেশন করতে হবে। আমরা একটু ট্যাক্স কম্পিটিশন করি। $3,50,000 উপর ধরলাম পুরুষ ব্যক্তি তো নাকি মহিলা ব্যক্তি, একে দেখে আমি মিস্টার রহিম পুরুষ। 3,10,000 গুণ 0%। আপনারা একটু ক্যালকুলেশন করেন তাহলে সহজ হয়ে যাবে। 1 লাখ গুণ 5%, 5,000 টাকা। 5%। তারপরে কয় লাখ? 4 লাখ 4 লাখ গুণ 10%, 4 লাখ 40 10%। হাজার। তারপর আর থাকে কত? 5.8 লাখ। আর থাকে 10 লাখ 12 না 1,62,000 10 লাখ 12,000। Yes. গুণ 15%, 24,300 24,300। এখন যোগ করি কত হয়েছে? মোট 70,300 70,300 টাকা। তাহলে এখন কি হবে? মাইনাস রেয়াত। হ্যাঁ রেয়াত 30,360 টাকা বাদ দিলে হয় 30,940। কত? 38,940 38,940। 38,940। ঠিক আছে, তাহলে এই যে স্যালারি খাতে ইনকামটা আপনারা খুব সহজেই বের করে ফেলতে পারবেন। এখানে নিয়ে কোনো প্রশ্ন আছে এই ক্যালকুলেশন নিয়ে? এখন আপনাদেরকে জানতে হবে কি, জানতে হবে যে এই রেয়াতটা কোন কোন হেডে এই রেয়াতটা পাবেন। তো ওই যে প্রথম ক্লাসটা দিয়েছিলাম, আপনাদের দেখেছেন কিনা জানি না, ওই প্রথম ক্লাসটা যদি আপনারা বের করেন ওইখানে পেয়ে যাবেন কোন কোন হেডের উপর মোটা দাগে, আর আইনে তো লেখাই আছে। দাদা ওই সর্বোচ্চ সীমা কি আগে 10 লাখই ছিল না, না 5 লাখ ছিল? হ্যাঁ, না না 10 লাখ আছে। যদি শিডিউলটা আমি এখনো সফট কপিটা বানাই নাই, ওই যে বেশ কিছু ডকুমেন্টস আমি দেই নাই, ওগুলো কাজ চলতেছে তো, কাজ কমপ্লিট হইলে তারপরে দিব। যেমন আইনটা দিব, আইনের কারেকশন করতেছি, তারপরে শিডিউলও দিব। ওগুলো সফট কপি বানাইতে এগুলো কারেকশন করতে অনেক সময় লাগে, সময়ের সাথে যুদ্ধ করে পারতেছি না। এখানে ষষ্ঠ তফসিলে আছে কোনটা কোনটা পাবেন, এটা একটু পেছানো আছে। আপনি আমাদের ফার্স্ট ক্লাসটা দেখলেই পেয়ে যাবেন। ফার্স্ট পেজে তো যখন কোনো ক্লায়েন্ট আপনাকে এই তথ্য দিবে, এই তথ্য তো অবশ্যই নিয়ে নেবেন। নিলে আর এই যে যেগুলো ইসে আছে এগুলো মোটামুটি কি টাকার ইনভেস্টমেন্ট, আর ইনভেস্টমেন্ট বাকিগুলো ওইগুলো রিফান্ড পাবে সে। একটা শুধু আছে, এটা যে কোনো সময় পাইতে পারে নাও পাইতে পারে, বাকিগুলো এগুলো দান। এগুলোর ক্ষেত্রে অবশ্যই কি প্রুফ লাগবে, সবগুলোই প্রুফ লাগবে, এটাও প্রুফ লাগবে। আর আপনি শুধু ইচ্ছা মতো দেখা দিলে হবে না। এই ক্ষেত্রগুলোতে আপনি এই রেয়াতি সুবিধা পাবেন। তো আশা করি রেয়াত নিয়ে আর কনফিউশন হবে না। এবার আমরা ই রিটার্ন সিস্টেমে যাই। ই রিটার্ন
ইরিটেন্স সিস্টেমে আসলাম, এটা নিয়ে বিস্তারিত আলোচনা হবে, আমি শুধু আজকে টপিক্সটাই দেখাই। আমাদের হলো যদি রেজিস্ট্রেশন না থাকে তাহলে রেজিস্ট্রেশন করে নিতে হয়। আই এম নট রেজিস্টার্ড, এটাতে ক্লিক করলে এই ভিউটা আসবে। এখানে কি আপনার টিএন নাম্বারটা দিতে হবে, এখানে মোবাইল নাম্বারটা দিতে হবে, দেওয়ার পরে এই ক্যাপচাটা দিলে ওটিপি যাবে। ওটিপি গেলে নতুন একটা ভিউ আসবে। ওই ভিউতে আপনার প্রথমে ওটিপিটা দিতে হবে 6 ডিজিটের, দেন আপনার যে পাসওয়ার্ডটা দিবেন এটা 2বার টাইপ করতে হবে, 2বার দিয়ে কনফার্মেশন দিবেন, দিলে আপনার রেজিস্ট্রেশন হয়ে যাবে। তবে শর্ত হচ্ছে কি, এই মোবাইল নাম্বারটা আপনার যে ট্যাক্স পেয়ার যার টিআইএন তার নিজের এনআইডি দিয়ে তোলা মোবাইল নাম্বার হইতে হইব। যে আরেকজনেরটা সে ইউজ করতেছে ওই নাম্বার দিলে যাবে না। এটা এই এনবিআর এর সার্ভারের সাথে এবং আমাদের ইসের সার্ভারের সাথে, নির্বাচন কমিশনের অফিসের সার্ভারের সাথে কি লিঙ্ক করা। তো যখন দেখবে যে তার সাথে ম্যাচিং খাইছে তবেই ওটিপি যাবে, তা না হলে যাবে না। মিটিং কোশ্চেন অ্যালাউ করব, দরকার নেই, এমনিতে আমরা কথা বলতেছি। এখন আমার নেয়া আছে, তাইলে আমি নতুন করে লগ ইন করবো। আই এম অলরেডি রেজিস্টার্ড, দিব টিআইএন দিব, আর আমি পাসওয়ার্ড দিব। ক্যাপচা দিব 6IV5V8। তার মানে না না, ইন্টারনেট সমস্যা নাই, এনবিআর এ সার্ভারে কাজ করতেছে, এটা আপনাদেরকে আজকে দেখাইতে পারতেছি না। ওই যে নতুন অর্থ বছর চলে আসছে না, পরবর্ষ, গত বছর রিটার্ন সাবমিট হবে, এখন ঢুকতেই দিচ্ছে না। এখানে কোনো সমস্যা নাই, ঢুকতে দিচ্ছে না, যার জন্য সমস্যা। আপাতত এটা দেখাইতে পারলাম, তো আমি ম্যানুয়ালি দেখাই দিই। হ্যাঁ, আর আমাদের তো এটা ফুল সেশন হবেই। আমার ইচ্ছা ছিল যে পার্ট বাই পার্ট দেখাই দিতাম কিভাবে কিভাবে আমরা এন্ট্রি দিব, তখন হলো একবারে দেখাইতে হইব। আমার ওই যে আরেকটা বেসের তো এখন হলো ফুল ই রিটার্নের কাজ ছিল, সেটাও হলো দেখাইতে পারি নাই, অন্য টপিক্সে চলে যেতে হয়েছে আর কি। বা এখন হলো আরেকটা ক্লাস হলে ওদের কমপ্লিট হয়ে যাব, হইলে ই রিটার্নের পার্টটুকু টোটালি বাদ যখন অনলাইন সিস্টেমে দিব তখন হলো এটা এটা দিনের বেলা খোলা রাখে, এই রাতের বেলা বন্ধ থাকে। না 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 না, এই গতকাল থেকে গতকালকে থেকে সমস্যা। এরা কিন্তু আমি ঢুকেছি, রিটার্ন সাবমিট করা যায় নাই, বাট ঢুকতে পারতাম, তথ্য দিয়ে দেখতে পারতাম, এখন তা করা যাচ্ছে না। দাদা গত পরশু আমি একটা রিটার্ন সাবমিট করছিলাম, হ্যাঁ কাজ আমি তো করতে বললাম পারছিলাম। গতকালকে পর্যন্ত ছিলাম, ঠিক হ্যাঁ, আছে, গতকালকে পর্যন্ত ছিলাম, তো আজকেই ঢুকতে দেন, এটা সমস্যা করতেছে। আবার দেখা যায় যদি কোনো ফ্রি টাইম হয় তখন ঢুকতেও পারে, কিন্তু এখন বেসিক্যালি মানে সার্ভারে কাজ চলতেছে। ভাই একটা কোশ্চেন ছিল। জি আমি ওইটা একটু দেখাই, বলেন, কোশ্চেন বলেন। দাদা, এই বছর থেকে কি আমরা অনলাইনে সব রিটার্ন সাবমিট করতে হবে নাকি ম্যানুয়ালিও দেওয়া যাবে? যতক্ষণ পর্যন্ত না প্রজ্ঞাপন জারি হচ্ছে বাধ্যতামূলক ই রিটার্ন করতে হবে, ততক্ষণ পর্যন্ত দুইটাই ওপেন থাকবে। জি দাদা, আর যখন থ্যাংক ইউ। প্রজ্ঞাপন জারি করে দিবে তখন শর্ত তো একটা থাকতেই হবে, কোন কোন শর্তে অফলাইন রিটার্ন সাবমিট করা যাবে, ওই শর্ত থাকতে হবে, ওই শর্ত। কারণ অনেক লোক থাকবে যারা আসলে কি করতে পারবে না, এই ওই যে ওটিপি যাবে না, রিটার্ন সাবমিট করতে পারবে না। তবে আরেকটা জিনিস নিয়ে সরকার কাজ করতেছে, যদি সেটা হয় যারা আইটিপি হোল্ডার তাদেরকে অ্যাক্সেস দিয়ে দিবে, তারা নিজেরাই ওই ট্যাক্স পেয়ারের তথ্য নিয়ে তারা নিজেরা নিজেরা সাবমিট করতে পারবে, ওই তখন আর ওটিপির হয়তো প্রয়োজন পড়বে না। এখন যেমন আমাদের কাজ করতে হয় কি, ওই যে ক্লায়েন্টের তথ্য নিয়ে তার আইডিতে ঢুকে আমাদের কাজ করতে হয়, আর তখন হলো এটা হবে না। এটা হলো একজন আইটিপি মানে যাদের মেম্বারশিপ নিয়ে আছে ট্যাক্স বারের, তাদেরকে একটা ইউজার আইডি পাসওয়ার্ড দিবে, ওই ইউজার আইডি পাসওয়ার্ডটা হবে এডমিন ইউজার আইডি পাসওয়ার্ড, তারা যে কোনো টিআইএন নাম্বার দিয়ে এটা কাজ করতে পারবে। কোনো হয়তো এটা
মেকানিজম থাকবে, যেটা এখনো ডিসক্লোজ করে নাই সেহেতু বলতে পারতেছে না, বাট এরকম চিন্তা ভাবনা করতেছে। দাদা গত বছর টিআরপির জন্য একটা সার্কুলার হয়েছিল, এবার কি হওয়ার সম্ভাবনা আছে? টিআরপি বাদ, টিআরপি তো কাকে খেয়ে ফেলছে না, এটা বাদ, এটা আর হবে না। মানে আইটিপি বাদ দিয়ে টিআরপি করতে চেয়েছিল, হ্যাঁ, যেহেতু আইটিপি কি হয়ে গেছে, কার্যকর হয়ে গেছে, তখন আর টিআরপি হবে না, তাহলে তো দাদা আমার কনফ্লিক্ট। তো বলেন ভাই বলেন। দাদা, ওই যে আমাদের কর রেয়াতের একটা বিষয় ছিল যে স্বীকৃত ভবিষ্যৎ তহবিলে নিয়োগকর্তা ও কর্মকর্তার চাঁদা ওঠা হচ্ছে রিয়াত। তাহলে একটু আগে আমরা যে ম্যাথটা করছিলাম সেখানে তো নিয়োগকর্তার ইয়ে ছিল। একদম ফাইন, ভালো কথা মনে করছেন। এখানে বলছে তাছাড়া প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী সকল এমপ্লয়িকে মূল বেতনের 10% রিকগনাইজড প্রভিডেন্ট ফান্ডে জমা করেন। হ্যাঁ, এখন যদি এখানে এইটুকু অ্যাড করতো, যদি বলতো এই নিয়োগকর্তা এবং এমপ্লয়ি সমপরিমাণ অর্থ জমা করেন, ঠিক আছে, এটা থাকলো, আগেরটাতে অ্যাড করি। তো মূল 10% এবং যেখানে যেখানে দাদা রিকগনাইজ বলতে কি দুটোটাই দুটাই বুঝায় না দাদা? কি দুইটা? রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড যখন বলে তখন তো নিয়োগকর্তা এবং ওই কর্মচারী দুটাই তো চলে আসে, তাই না দাদা? আসে, আরেকটু আমি ক্লিয়ার করতেছি। আচ্ছা ঠিক আছে আপনি রাইট, এমপ্লয়ি ও সম পরিমাণ অর্থ জমা করে। এই তখন ইনভেস্টমেন্ট যখন কনসিডার করবে তখন কি, আবার যদি শুধু প্রভিডেন্ট ফান্ড লেখা থাকে তখনও কনফিউশন। হ্যাঁ, রিকগনাইজড প্রভিডেন্ট ফান্ড কখন হয়, যখন এনবিআর থেকে কি অ্যাপ্রুভাল নেয়, তখন রিকগনাইজড প্রভিডেন্ট ফান্ড হিসেবে সে রেয়াতি সুবিধা পাবে। যারা রিকগনাইজড প্রভিডেন্ট ফান্ড করবে না তারা এই সুবিধা পাবে না, ইনভেস্টমেন্ট সুবিধা পাবে না, এটা এনবিআর এর অনুমতি না। তো তিন টাইপের আছে, একটা হলো জিপিএফ জেনারেল প্রভিডেন্ট ফান্ড সরকারি, একটা আরপিএফ বেসরকারি প্রতিষ্ঠানের জন্য, আর একটা সিপিএফ কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড। কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড হলো স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর জন্য, মানে সিটি কর্পোরেশন বলেন, তারপরে পিডিবি আর কি অনেকগুলো আছে, হ্যাঁ, পাবলিক ইউনিভার্সিটি গুলো, হ্যাঁ, তারা যেটা নেয়, এই তিন ক্যাটাগরিতে কি এরিয়াতে সুবিধা পাবে। এই ক্ষেত্রে তখন কি হবে, তার এটা কিভাবে বুঝবে দাদা? প্রতিষ্ঠান বুঝবে, ওটা তো আপনি বুঝবেন না। আপনি যখন কাজ করবেন তাদের কাছ থেকে জেনে নেবেন যে আপনার এটা আপনার এইচআর থেকে জেনে নেন বা অ্যাকাউন্টস থেকে জেনে নেন এটা রিকগনাইজড প্রভিডেন্ট ফান্ড কিনা। যে ক্ষেত্রে আপনার কনফ্লিক্ট মনে হইব সেটা অবশ্যই করবেন। যেগুলো ধরেন একটা কি পাবলিক লিমিটেড প্রতিষ্ঠান, আপনি কাজ করতেছেন, স্কোয়ারের কাজ করতেছেন, স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড পিএলসি প্রতিষ্ঠান, তো তাদের অবশ্যই রিকগনাইজড প্রভিডেন্ট ফান্ড, ওইটা আপনি জিজ্ঞেস না করলেও চলবে। বাট প্রাইভেটের ক্ষেত্রে যেগুলো আপনি জানবেন না সেগুলো অবশ্যই তাদের কাছ থেকে জেনে নেবেন। এমনিতে জানার আমার জানার মধ্যে কোনো ওয়ে নাই, ওই প্রতিষ্ঠানই জানবে, আমজন তো আসলে জানার কথা না। কারণ ওই প্রভিডেন্ট ফান্ডটা ইচ্ছে করলে মালিক ইচ্ছে মতো ইউজ করতে পারে না, ওটা একটা ফান্ড গঠন করে রাখতে হয়, ওইটা মালিক নিজে ওই টাকা ব্যবসা করবে, তাদেরকে ইন্টারেস্ট দিবে, এরকম কোনো সুযোগ নাই, ওটা ভিন্ন আবার অনেক আলাদা। সময় তো স্যালারি স্টেটমেন্টের লেখা থাকে, আরপিএফ বলে লেখা থাকে, স্যালারি স্টেটমেন্টে অনেক সময় থাকে, অনেক হ্যাঁ, অনেকে যখন থাকে। থাকে তো ক্লিয়ার, যখন না থাকে ভাইয়ের কথা হচ্ছে যখন না থাকবে আর কি, বুঝতে না পারবে তখন ওইখান থেকে জেনে নিতে হবে। তো এই ক্ষেত্রে কত হবে, যখন এই যে এটা ক্লিয়ার থাকবে 5,000 5,000 10,000 ইনভেস্টমেন্ট হবে হলো 10,000। তো এখানে যদি এটা তা হয় 60,000 হয়, এটা আসলে আলটিমেট কি উনি সর্বোচ্চটা পাবে না, উনি 30,360 টাকাই পাবে, মিনিমামটা পাবে। ক্লিয়ার তো, উনি ভালো কথা মনে করছেন আর কি। ম্যানুয়াল রিটার্ন, আমার ম্যানুয়াল রিটার্ন খুব কম,
সব অনলাইন রিটার্ন। এই হলো ম্যানুয়াল রিটার্ন, এটা আমার এক্সেল ফরম্যাট। এখানে হলো আমি হলো যখন কাজ করি প্রাইমারি ডাটাগুলো এখানে দিয়ে নিই। এখানে দিয়ে নিলে আমার আর পরে কোনো ডাটা ফিল আপ করতে হয় না, সব জায়গাতে অটোমেটেড চলে যায়। যদি অফলাইন থাকে আপনাদেরকে এটা অবশ্যই দিয়ে রাখবো। তো কয়েকটা শিডিউল আছে, শিডিউল 1, শিডিউল 2, 3, 4, 5। তো শিডিউল 1 হলো স্যালারি ইনকাম, যেখানে একটা হলো সরকারি, উপরের পার্টটা হলো সরকারি চাকরিজীবী, নিচের পার্টটা হলো বেসরকারি কামলা। হ্যাঁ, কারণ তাদের জন্য সুবিধা কম এটা। আর পার্ট 2-তে আছে রেন্টাল ইনকাম, এগ্রিকালচার ইনকাম। 3-এ, 4-এ হইলো বিজনেস ইনকাম, 5-এ হইলো ইনভেস্টমেন্ট। আর আমাদের তাহলে হেডস অফ ইনকাম হলো 7টা। এই 7টা থেকে শিডিউল আছে 4টা, বাকিগুলার নাই। বাকিগুলা কি আপনাকে ম্যানুয়াল ডাটা দিয়ে এখানে বসাইতে হবে। ম্যানুয়ালি বসাইতে হবে। তারপরে IT10 BB23 এটা হলো ফ্যামিলি এক্সপেন্স, লাইফস্টাইল এক্সপেন্স। IT10 B23 এটা হলো অ্যাসেট লাইবিলিটিস পার্ট। মূলত আমাদের এটা হলো ম্যানুয়াল রিটার্নের ফর্ম, এর মধ্যে সকল তথ্য চলে আসে। এরপরে প্রয়োজনে আমাদেরকে এক্সট্রা সেটা আমরা ইউজ করতে পারি, কি একটা ট্যাক্স কম্পিউটেশনের জন্য ইউজ করতে পারি, একটা ওই যে ব্যাংকের বিভিন্ন তথ্যগুলো ওগুলোর জন্য ইউজ করতে পারি, লোনের জন্য চাইলে ইউজ করতে পারি। এটা আমরা আলাদা শিট এগুলো ইউজ করতে পারি। তো আজকে হলো আমাদের ফর্মটাতে আছে কয়টা পার্ট একটু দেখে নেই। একটা তো গেল ইনকাম, প্রথমটা হইলো পার্সোনাল ইনফরমেশন। ট্যাক্স পেয়ারের পার্সোনাল ইনফরমেশনের মধ্যে কি আছে, তার নাম আছে, তার NID আছে, তার TIN নাম্বার, কোন সার্কেলে কোন জোনে, অ্যাসেসমেন্ট ইয়ার, সে রেসিডেন্সিয়াল স্ট্যাটাস কি রেসিডেন্ট না নন রেসিডেন্ট, তারপরে ট্যাক্স পেয়ার স্ট্যাটাস, হ্যাঁ, ইন্ডিভিজুয়াল, ফান্ড, হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি, আদার্স, তারপরে মুক্তিযোদ্ধা কিনা, মানে এগুলোর জন্য বিভিন্ন সুবিধা দেয়া আছে। এক একটার জন্য এক এক রকম সুবিধা, যেটা হয় সেখানে টিক দিতে হয়। এখানে হলো ওই যে আমার ফরম্যাটটা এমন ভাবে সাজানো, আমি যদি এইখানে টিক দেই ওই এখানে অটোমেটিক্যালি টিক পড়ে যাবে। মানে অনেক এক্সক্লুসিভ তা না, মোটামুটি অ্যাজ ইউজুয়াল কাজ করার জন্য যত সহজে করা যায় ততটা আছে। অনেকে আরো বেশি ডাটা দিয়ে আরো বেশি করে, আমার অত বেশি দরকার নেই। কিন্তু কিছু তো আসলে ম্যানুয়ালি নিজের দিক থেকে থাকা প্রয়োজন, তা না হলে তো একেবারে বেশি সহজ হয়ে যায়। এই জন্য কিছু কাজ করতে হয়। তো এখানে ওনার হাজবেন্ড স্পাউসের নাম, হাজবেন্ড হইলে স্ত্রী, স্ত্রী হইলে স্বামী, তার TIN নাম্বার যদি থাকে দিয়ে দিতে হবে, না থাকলে নাই। ঠিকানা, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস। আর সে যদি কোনো ইস্যু হয়ে থাকে, বিজনেসম্যান হয়ে থাকে, সে তার নাম গেল। এরপরে পার্টগুলো আসলো, হেডস অফ ইনকাম গুলো এখানে বসানো হইলো 7টা। এর বাইরে কিছু আছে, যেটা হইলো কি আপনি যদি আপনার ওয়াইফের ইনকাম, বাচ্চার ইনকাম দেখাতে চান তা এখানে আসবে। আর আপনি ফার্মের যদি ইনকাম থাকে তা আসবে। আমরা করছিলাম যে কোন কোন ইনকাম আমরা আনতে পারবো চাইলে। একটা ফার্মের অংশ আনতে পারবো, ব্যক্তি সঙ্গে AOP, অ্যাসোসিয়েট অফ পার্সন, ব্যক্তি সঙ্গেরটাও আনতে পারবো, আর আমাদের স্ত্রী সন্তানেরটাও আনতে পারবো। আর দেশের বাইরে থেকে কোনো ইনকাম থাকলে সেটাও আসবে। তো এখানে ওই যে অ্যাসোসিয়েট অফ পার্সন, এটা অনেকে বোঝেন কি না, এটা হলো কি আমরা ক্লাব করি না, ক্লাব সংগঠন ওই টাইপের কোনো প্রতিষ্ঠান থাকলে এটা হইলো AOP। আমরা 5 জন আছি বা অফিসের কলিগ আছে, অফিসের কলিগ 10 জনে মিলে একটা সংগঠন করলাম, ওই সংগঠনকে বলে অ্যাসোসিয়েট অফ পার্সন। তারপরে পার্টটা হলো ট্যাক্স কম্পিউটেশন। এখানে ট্যাক্স ক্যালকুলেশন করা হবে, ক্যালকুলেশন করে এখানে দেওয়া হবে।
তারপরে পার্টিকুলার ট্যাক্স পেমেন্ট, ট্যাক্সের পেমেন্টের পার্টগুলো এখানে আসবে। কি কি আমি তথ্য সাথে দিচ্ছি ডকুমেন্টস, তার লিস্ট এটা। এটা হইলো অ্যাকনোলেজমেন্ট স্লিপ, যেটা ট্যাক্স অফিস থেকে আমাকে ফেরত দেবে। এখানে 4টা পেজ, একটা পেজ আপনাকে দিয়ে দিবে, বাকিগুলো তাদের কাছে থাকবে। এই শিডিউল গুলো শুরু করে সবগুলো। এবার ম্যানুয়ালি যখন আমরা এন্ট্রি দিব, মানে একজন একটা এন্ট্রি দেই, এখানে একটা কপি করে নিলে মনে হয় ভালো হবে, কারণ মূল ডাটা নষ্ট হয়ে যাওয়ার সুযোগ আছে। সাব্বির হোসেন, কপি টেক্সট। এটাতেই ফোকাস করি। বললাম এই তথ্য যা আছে তাই থাকলো। এখন আমরা তার আগের তথ্যগুলো বাদ দিয়ে আমরা যেই প্র্যাকটিস করছি সেইটা এন্ট্রি দেব। সব জিরো হয়েছে। এখন আমরা রহিম সাহেবের তথ্যগুলো বসাই। মূল বেতন 7,20,000, সে বেসরকারি চাকরিজীবী। 7,20,000 আপনারা আছেন তো? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি না। অ্যালাউন্স, ওনার যা ইনকাম এর মধ্যে একটা শুধু পারকিউজিট আছে, হ্যাঁ, বাকি টাকাটা ক্যালকুলেটর নাই, একজন বের করেন তো। হ্যাঁ 15 বলো। লাখ থেকে 7,20,000 বাদ দেন। 15,12,000 থেকে 7,20,000 বাদ। 7,92,000 নাকি? 20 7,92,000 7,92,000 7,92,000 এখান থেকে 1,80,000 বাদ দেন। 6,12,000 6,12,000 6,12,000 প্রভিডেন্ট ফান্ড আছে। আর 72,000 টাকা বাদ দেন। এর থেকে 72,000 হুম, 5,40,000 5,40,000 এই সবগুলো এখানে যোগ করে বসায় দিতে পারেন। এই যে বিয়োগ করে আমরা বের করে নিলাম, 5,40,000 বসাই দিলাম। আর পারকুইজিট আছে 1,80,000, 1,80,000 বসালাম। তারপরে আছে প্রভিডেন্ট ফান্ড, হ্যাঁ, প্রোভাইড বাই এমপ্লয়ার, যেটা দিয়েছে রিকগনাইজড প্রভিডেন্ট ফান্ড। এমপ্লয়ার কন্ট্রিবিউশন আছে কত? 72,000 টাকা। 72,000 72,000। তাহলে 15,12,000 টাকা আমাদের মিলছে। আগের নিয়ম ছিল তো এখানে 4.5 লাখ ছিল, আমরা করে দিব এখন 5 লাখ। তার 10,12,000 টাকা, 10,12,000 টাকা আমাদের এখানে ট্যাক্সেবল ইনকাম হয়েছে। এখন আমরা বিনিয়োগটা বসাই।
শেয়ার ইনভেস্টমেন্ট, সঞ্চয়পত্র হ্যাঁ 3 লাখ টাকা 3 লাখ। বসালাম। তো আমাদের ফর্মুলা অনুযায়ী আসছে 45,000 টাকা, এখানেও 45,000 টাকা। এখন আমরা দেখি ট্যাক্স কম্পিটিশনে কি হয়েছে। $10,12,000 টাকা ওয়ার্কিং সেশন, 69,300। আমাদের কত আসছিল? 69,300। রেয়াত পাইছি 30,360 টাকা। রেয়াত পাইছি 30,360 টাকা, আর 38,940 টাকা, 38,940 টাকা। ঠিক আছে, হুম। কাজ কিন্তু শেষ। একজনের যদি কারো আপনি স্যালারি ইনকাম দেখান থাকে, এই রিটার্নের কাজ কিন্তু এখানে শেষ। অফলাইনে দিলে কাজ কমপ্লিট হয়ে গেল। এটা রিটার্নে আপনার কত সময় লাগবে? সর্বোচ্চ মানে রিটার্ন সাবমিট করতে, এইটা রিটার্ন প্রস্তুত করতে আধা ঘন্টার বেশি লাগবে না, ডাটাগুলো নিতে আপনার সময় লাগবে। তো একটা যদি শুধু যার স্যালারি ইনকামই আছে তার জন্য আপনি সর্বসাকুল্যে হয়তো 2-2.5 ঘন্টা বা 3 ঘন্টার বেশি কোনোভাবেই আসবে না। মানে প্রসেস, মানে একজন ক্লায়েন্ট তো আর এমনি আসবে না, তার সাথে আলোচনা করবেন, সে তার কাছে ডকুমেন্ট চাইবেন, ওখানে একটা টাইম কিল আছে না। তো এভাবে হইলো এই রিটার্নটা সাবমিট করে। এখন যদি ফিজিক্যালি জমা দিতে হয় তখন আবার আরেকটা চ্যালেঞ্জ, যে ট্যাক্স অফিসে আপনাকে যেতে হবে। আর যদি অনলাইনে দিতে হয় তো কাজ শেষ মানে সাবমিট করে দিবেন। দাদা ওনার যদি কোনো অ্যাসেট থেকে থাকে তাহলে কোন প্রোগ্রামে দেখানো লাগবে? অ্যাসেটের পার্ট এখন আসেনি। IT10 B23 এইটা হলো অ্যাসেটের পার্ট। তো এটা তো বেশ গুরুত্বপূর্ণ ইস্যু আছে, এটা আমরা আজকে ঢুকবো না। সঞ্চয়পত্র এখানে দেখাইতে হবে। অনেক কিছু ইস্যু আছে এখানে, এটা অনেক গুরুত্বপূর্ণ পার্ট, এখানে অনেক মেকানিজম আছে। তো ভাই বুঝি নাই, আমাকে বললেন কিনা। এই মানে দাদা সঞ্চয়পত্র ইন্টারেস্ট আর ডিডাকশন দেখালে মনে হয় একটু পরিপূর্ণ হয়ে যেত আর কি। না, আরো কত কিছু আছে, আপনাকে এইটুকু পাঠ গেলেই হবে। পরেই দেখান, আজকে এই পর্যন্তই থাক। না না না, এই একদিনে এত বিশাল কাজ, আপনি এত লোড 20টা নেওয়ার দরকার ক্লাস। নেই। না না, বেশি যেটুকু ইনকাম একটু দেখাইলাম আর কি, পার্ট গুলো একটু অল্প দেখাইলাম। অল্পই ভালো, অল্প অল্পই ভালো। হ্যাঁ, তো বাকি 4টা কিন্তু রয়ে গেছে। আমি কিন্তু এখানে 2টা প্র্যাকটিস করছি, বাকি 4টা দায়িত্ব কিন্তু আপনাদের। আপনারা বাকি 4টা কমপ্লিট করে আমাদেরকে আমাকে দিবেন, পার্সোনালি দিন, গ্রুপে দেওয়া দরকার নেই, পার্সোনালি দিবেন। ওইটা আমরা নেক্সট ক্লাসে আবার একটু প্রথমে এটা নিয়ে একটু ডিসকাশন করব, যারা সলিউশন করব, এরপরে যারা না পারেন প্রশ্ন করতে পারেন, আর না হইলে তো ওকে। এক্সেল শিটটা কি আমাদেরকে প্রোভাইড করবেন? এক্সেল শিট, অনলাইন তো বন্ধ, অনলাইন তো বন্ধ আছে। আচ্ছা ঠিক আছে, এটা দিয়ে দিব না। তাহলে আমরা এক্সেলই করলাম আর কি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আমি দিয়ে রাখতেছি। আর যদি প্রশ্ন থাকে করতে পারেন, তা না হলে আজকের জন্য আমরা গুড নাইট জানাতে পারি। আচ্ছা ভাই, ওটা আমি একটু মিস করছি আর কি, একটু নেটওয়ার্ক সমস্যা করছে। আপনি নিয়োগকর্তা কর্তৃক যেটা রিকগনাইজড প্রভিডেন্ট ফান্ড, হ্যাঁ 60,000 টাকা, আবার সেখানে মানে ওই ব্যক্তিও পার্টিসিপেট করছে, তাহলে দুইটাই একসাথে হবে না 1,20,000 টাকা? ইনভেস্টমেন্ট পার্টি এটা আসবে, এটা অন্য কোথাও কোনো ইফেক্ট নাই। অন্য কোথাও আছে মানে অ্যাসেট লাইবিলিটিস আছে, আর ইনভেস্টমেন্টে ইফেক্ট আছে। এটা আয়ের মধ্যে যুক্ত হয়ে গেছে না? আয়ের মধ্যে আয়ের মধ্যে তো যুক্ত করলামই, মানে মালিক যেটা দিছে সেটা আয়ের মধ্যে আসবে, কিন্তু আপনি যেটা দিচ্ছেন সেটা তো আর আপনার আয়ের মধ্যে না, আপনার আয় থেকে কমে অ্যাসেটে কনভার্ট হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, তাহলে ওটাও ওই এতে চলে যাবে, অ্যাসেটে রাইট চলে যাবে। রাইট রাইট। তো ওই জায়গাটা আমি একটু নেটওয়ার্ক সমস্যার কারণে মিস করছিলাম, মানে ওই জন্য খেয়াল করতে পারিনি। ভাইয়া একটা আউট অফ টপিক কোশ্চেন আছে আর কি। বলেন। হ্যাঁ আচ্ছা, এখন হচ্ছে আমাদের যে এনওসি গুলা নিতে হবে, এনওসি তো কোম্পানি প্যাডে থাকবে, এনওসির এটা নিয়ে একটু কোনো পরে আলোচনা ফরম্যাট করি আছে নাকি? আগে ভাই। হ্যাঁ হ্যাঁ, এটা আমি হ্যাঁ, একটু শিওর পরে শিওর শিওর আজকে শিওর। টপিক নিয়ে শেষ করি। আজকে আপনাদের কোনো আর প্রশ্ন আছে কিনা এই টপিকস নিয়ে, বা মানে আমি আজকে যেভাবে জিনিস অনেক উপস্থাপন সুন্দর হয়েছে। করলাম আপনারা বুঝতে পারতেছেন কিনা, না বুঝতে বুঝতে পারলেও। পারছি, খুব ভালোভাবে বুঝতে পারছি, না না খুব ভালোভাবে বুঝতে পারছি। এখানে অনেকে অ্যাডভান্স লেভেলের আছে, আপনাদের কাছে হয়তো নাও ভালো লাগতে পারে, আপনারা জানেন।
কিন্তু এই মানে আমি হলো রুট লেভেল থেকে শেখাচ্ছি তো, যার জন্য তো মানে যারা জানেন তাদের জন্য অড লাগতে পারে। এটা একটু আপনারা কনসিডার করেন, এটা আমার আমি রিকোয়েস্ট। একদম দুর্বল, আমি নিজে কিছুই বুঝি না, তারপর যতটুকু বুঝালেন খুব মানে মোটামুটি ভালোভাবে বুঝতে পারছি। আপনি আলহামদুলিল্লাহ তো আমার টিচার কাছে আমি মানুষ, তো একজন আমি কলেজের না টিচার। আমি দাদা খুব চাঙ্গা হয়ে গেছি। আমি একটু অসুস্থ ছিলাম তো, আপনার ক্লাসটা শুনে আমি চাঙ্গা হয়ে গেলাম। এত সহজ। আমি তো আপনাকে খুঁজতেছিলাম, আমি কয়েকদিন যাবত আপনাকে ফোন দিব দিব ভাবতেছি, কিন্তু টাইম মানে মনে করি এই এঙ্গেজমেন্ট থাকে ভুলে যাই। ভাই কি ক্লাস করতেছে না করতেছে না, আমি এই খবরটা নিতে পারি নাই। না না, করতেছি আলহামদুলিল্লাহ। আজকে ক্লাসটা আমার কাছে খুবই ভালো লাগলো, এত সহজ থ্যাংক ইউ, মানে করে বুঝাইছেন। থ্যাংক ইউ। দাদা থ্যাংক একটা ইউ। কোশ্চেন ছিল। জি, দাদা যখন আমরা ট্যাক্সের ফর্মটা পূরণ করব তখন কি ওয়ার্কিংস গুলা কি আলাদা শিটে করে দেখে দিতে হবে? এই যে এখানে যে শীট আছে না একটা ওয়ার্কিং, সেটা দেখে দিতে হবে। ব্যাংকের স্যার একটা ক্ষেত্রে কি আমরা হ্যাঁ, উৎপল দাস শেষ করেন। হ্যাঁ দাদা ব্যাংকের ক্ষেত্রে কি ব্যাংকের যে ট্যাক্স গুলা সোর্স ট্যাক্স গুলা কাটে ওইগুলা কি হ্যাঁ হ্যাঁ ব্যাংক? হ্যাঁ হ্যাঁ, এগুলো দেখাবো অবশ্যই। এলে আলাদা একটা শীট, ওইখানে আপনার ইন্টারেস্ট কত হয়েছে, সোর্স ট্যাক্স কত কাটা আছে, এগুলো সব আসবে, এগুলো দেখাবো। জি দাদা, ধন্যবাদ। আরেকজন কোন ভাই বলতেছিলেন? জি স্যার, আমি বিকাশ রায় বলছিলাম। স্যার জি আমি একটা বিষয়, সেটা হলো যে নিয়োগকর্তা এবং এমপ্লয়ার যেটা দুইজনের কন্ট্রিবিউশন ফান্ড, মনে করেন ধরেন 1200 টাকা করে দুজনে একটা ফান্ডে যে জমা দেয় আর কি, যেটা এখন যে নিয়োগকর্তা যেটা জমা দেয় সেটা হলো আমার ইনকাম, যেটা ইনকাম, আমার ইনকামের ইয়েতে দেখাইতে হবে। আর যেটা আমি জমা দেই সেটা হলো আমার ইনভেস্টমেন্ট। রাইট। ইনভেস্টমেন্টের উপর। জি স্যার, থ্যাংক ইউ ওকে, স্যার। তাহলে আশা করি আর আজকের টপিকস নিয়ে কোনো প্রশ্ন নাই। যারা এরপরও না বুঝবেন, রিপিট ক্লাস দেখার পরে নেক্সট ক্লাসে করতে পারেন। ভাই, আইটিপি নিয়ে প্রশ্ন করতেছিলেন, আমরা আজকের রেকর্ডটা ক্লোজ করে দিই।